আসসালামু আলাইকুম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। তো ভারতের বিশিষ্ট রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বিজ্ঞানী এপিজে আবুল কালাম আজাদ স্যারের বিখ্যাত উক্তি ছিল এটা, হার্ড ওয়ার্ক, রিসার্চ, ইনোভেশন, সাস্টেক সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব প্রেজেন্ট লাইভ টক অন ইনোভেশন অ্যান্ড ইন্সপাইরেশন প্রোগ্রামের আজকের পর্বে দ্য জার্নি অফ ধূমকেতু এক্স। ধূমকেতু এক্স বাংলাদেশের প্রথম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রথমবারের মতো পুটিমাস ওয়ান নামে রকেট প্রোটোটাইপ সফলভাবে উড্ডয়ন করে। এদিন আমরা খাতা কলমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রকেট সম্পর্কে জেনেছি, তবে আজকে আমরা আসছি রকেটের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের নাহিয়ান আল ইসলাম, নাহিয়ান আল রহমান ভাইয়ের সাথে। তো রকেট সম্পর্কে আজকে আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জানবো। আজকের প্রোগ্রামে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন নাহিয়ান আল রহমান অলি ভাই, ফাউন্ডার অ্যান্ড সিও ধূমকেতু এক্স, এবং আপনাদের সাথে আমি হোস্ট হিসেবে আছি মোহাম্মদ আমির খুসরু, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ মনিটর, সাস্টেক সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব। একই সাথে আমার সাথে কো হোস্ট হিসেবে আছে মোহাম্মদ শুভ চৌধুরী, জুনিয়র এক্সিকিউটিভ। প্রোগ্রামটা শুরু করার পূর্বেই আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে লাইভটি সবার ব্যাচ গ্রুপে শেয়ার দিতে বলবো। একই সাথে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন। শুরুতেই নাহিয়ান আল রহমান অলি ভাই থেকে ভাইয়ের পরিচয় তার ভাই মুখ থেকে শুনবো। হ্যালো, আমি নাহিয়ান আল রহমান, ফাউন্ডার অ্যান্ড সিও ধূমকেতু এক্স। আমার সম্পর্কে বেশি কিছু বলার নেই, সবাই মোটামুটি জানেন। আমরা মোটামুটি 2022 সাল থেকেই আমাদেরকে অনেকেই চেনেন আমাদের রকেটের বিষয়ে কাজ নিয়ে। তা আমরা কাজ করতেছি না আগ থেকেই, কিন্তু 22 সালে আমাদের একটা রকেট নিয়ে নিউজ হয়। তারপর থেকে আমাদের লাইমলাইটে আসা হয় আর কি মূলত। তারপর থেকে প্রায় দেখতে দেখতে আমাদের 2 বছর হয়ে গেল। আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে বাংলাদেশের একটা মহাকাশ স্বপ্ন নিয়ে আগানোর জন্য। ইনশাল্লাহ সবার দোয়ায় এবং সবার সহযোগিতায় আমরা একটা অবস্থানে দাঁড়াতে পারছি আজকে, এবং আমরা আরো সামনে বড়ভাবে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। তো সবার প্রথমে আমাদের প্রশ্ন যেটা আছে, যে ভাইয়ের প্রোফাইল থেকে দেখলাম ভাই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, কিন্তু হঠাৎ করে কেন মনে হলো রকেট সায়েন্সের কথা? বিষয়টা হলো বাংলাদেশের ক্ষেত্রে দেখবা যে একটা ইঞ্জিনিয়ার, বাংলাদেশ না পৃথিবীতে সব জায়গার মধ্যে দেখবে একটা ইঞ্জিনিয়ারদের একটা প্রচলিত কথা আছে, ইঞ্জিনিয়াররা আগে পরে ইঞ্জিনিয়ারিং পরে ঠিক করে সে কি করবে ক্যারিয়ারে। এটা সব জানোই যে ইঞ্জিনিয়ার নিজেও জানে না তার ক্যারিয়ারে সে ইন্ডিয়াবে কি হবে। এটা অনেক 3D দেখছো যে অনেকের অনেক প্যাশন থাকে। এখানে দেখবা যে ল্যান্সুদার যে ফ্রেন্ড থাকে, ও দেখা যাবে ওর ফটোগ্রাফি ভালো লাগে, কিন্তু ও পড়তে আসছে ইঞ্জিনিয়ারিং। এই বিষয়গুলো হলো এরকম অনেকটা এই টাইপেরই। আমার ছোটবেলা থেকে আমার রকেটটি নিয়ে কাজ করার ইচ্ছা। আমার জন্মভূমি যেটা আমি যেখানে ছিলাম বা বড় হয়েছি, আমার এলাকা হলো গাইবান্ধা, মূলত সুন্দরগঞ্জ থানা। এটা একবারেই তোমার বলা চলে মঙ্গাবৃত এলাকা যেটা বলা হয়। মঙ্গা বলতে কি অনেকেই জানো বিষয়টা, তোমার যে মঙ্গা তোমার উলিপুর ওদিকে তোমার যে তিস্তা নদীর ভাঙ্গন, তারপর তোমার সেই সাথে এদিকে আমাদের ব্রহ্মপুত্র নদ আছে বড় আকারের এক সাইড দিয়ে। এই দুইটা নদীর ভাঙ্গনের কারণে ওদিকে প্রচুর মঙ্গা থাকে। আর ওই জায়গা থেকেই মোটামুটি আমার বড় হওয়া, ওখান থেকেই বেড়ে ওঠা, এবং ওখানেই আমি আমার পড়ালেখা করা। যেহেতু খুবই প্রত্যন্ত একটা অঞ্চল, সেই কারণেই ওই জায়গার মতো থাকা জায়গা থেকে আসলে এইভাবে থিঙ্কিং করা বা কিছু একটা করবো বা এই পর্যন্ত আসবে আমি কখনো থিঙ্কিং করিনি লাইফে। তা আমার যেটা ড্রিম ছিল 2000 সাল থেকে, ছোটবেলা থেকেই আমি 2000 সাল থেকেই কার্টুন দেখতাম, তারপর বিভিন্ন গাড়ি নিয়ে কাজটা করতাম, খেলা টেলা নিয়ে। আমি 2002 সাল থেকে প্রথম আমার যেটা বলা হয় তাতাল সোল্ডারিং আয়রন সেটা কিনি, এবং ওই সময়তে আমি তোমার মেকারি বলতে টিভি ফ্রিজ, অথবা ওই সময় ফ্রিজ বেশি ছিল, রেডিও ছিল আমাদের ওদিকে, খুবই রেডিও চলতো, প্রচলন ছিল। তো ওই সময় রেডিও ঠিক করতাম। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম শাহিদ নাম, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আর ধরো আমি কোনোটা আইডিয়া জেনারেট করছি, আজকে এটা করবো বা আজকে কোনো একটা কিছু বানাবো, দেখা যেত ও বলা মাত্রই ও আগে বানিয়ে ফেলতো আমার আগে। আমি এই জন্য লুকে রাখতাম জিনিসপত্র যাতে ও না জানতে পারে। ও আর আমি মিলে আমাদের ওখানে হাট ছিল একটা, তোমার হাটটা বলা চলে তোমার মিরগঞ্জের হাট। সে হাটের মধ্যে আমরা হলো
রেডিও, তারপর ওখানে ভাঙি মোটর পাওয়া যেত, এগুলো নিয়ে ঠিকঠাক করে পরের হাটে বেচতাম আমরা। বেচে বেচে ওই টাকা দিয়ে আমরা পরবর্তীতে আরো যন্ত্রপাতি কিনতাম, কাজ টাজ করতাম। তা আমরা ওই সময় 2002 থেকে 2005 মধ্যে আমাদের ইচ্ছে ছিল যে প্লেন বানাবো, রকেট বানাবো, এটা মানুষের যেটা ইচ্ছে থাকে গ্রামের মধ্যে ইয়ে দিয়ে। এমনকি আমরা তোমার পটকা দিয়ে রকেট বানাইতাম। এর মাঝখানে এমন হতো যে পটকা শব্দে আমাদের পাশে যেখানে ইয়ে করতাম সেখানের মধ্যে তোমার ওই যে বারুদ বেজ যে রকেট আছে সেটার কারণে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে মুরগি মরে গেছে, লোকজন আমাদের অনেক গালিগালাজ করতে ইয়ে করতো। তো এই যে একটা ক্রেজিনেস ছিল এই বিষয় নিয়ে। পরবর্তীতে আমি তো তোমার ক্লাস 10-এর পর ইন্টারমিডিয়েট পড়তে চলে যাই সৈয়দপুর কেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, সৈয়দপুরে, এটা নীলফামারীতে। সেখানে যাই আমি তোমার প্রথম মোটামুটি একটা ভালো একটা জায়গা বা ভালো একটা তোমার প্লেসমেন্ট, এবং সেখানে আমি প্রথম একটা প্রজেক্ট তৈরি করি, সেটা তোমার সাবমেরিন। এটা আমার কাছে এখনো আছে সাবমেরিনটা। এটা তোমার ওই সময় আমরা তো এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতাম, যেটা ছিল তোমার পিআইসি, এখন তো আরডুনো বা রাসবেরি পাই, তারপর তোমার এনভিডিয়া জেটসন, লেটে পান্ডা, এই টাইপের অনেক বড় বড় ডেভেলপমেন্ট বোর্ড আসছে। তখন এসব কিছু ছিল না, তখন ছিল তোমার এভিআর এবং তোমার পিআইসি। তখন আমরা 2008 সালের দিকে ঘটনা, ওই সময় তোমার ইউটিউবও আমরা জানি না যে ইউটিউব এক্সিস্ট করে। তো ওই সময় আমি তোমার পিআইসি দিয়ে ওই সময় আমরা হলো কন্ট্রোলিং সিস্টেম তৈরি করে আমি তোমার তৈরি করি, সাবমেরিন তৈরি করি 2008 সালে। এবং সেই সময় আমি তোমার ন্যাশনাল ভাবে চ্যাম্পিয়ন হই তোমার তোমার জাতীয় ইয়েতে। এবং তার পরবর্তীতে মোটামুটি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর একটু তোমার রেজাল্ট একটু আমার ওইরকম আশানুরূপ না হয়, আমি তখন মোটামুটি আমরা অনেক যে ভর্তি পরীক্ষা দিই, এবং সেই সময় তোমার চুয়েটেও টিকি আইডিএসের ভর্তিতে ভাবছিলাম। কিন্তু পরবর্তীতে আমি থিঙ্ক করি যে যেহেতু আমাদের ওই সময় খুবই কেস ছিল একটা ত্রিপুলি নিয়ে, সবাই ওই দিকে, আর রোবোটিক্সও আমি প্যাশনেট ছিলাম যে রোবোটিক্স নিয়ে কাজ করব। তখন আমি ওই সময় চুয়েট বাদ দিয়ে আমি তোমার ভর্তি হই, ত্রিপুলিতে তোমার ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই। আর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার একটা কারণ ছিল, ওই সময় আমরা শুনতেছিলাম যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে পরের বছরই মুইট হয়ে যাবে আর কি, মানে কলেজ থেকে মানে ইঞ্জিনিয়ারিং তোমার ইউনিভার্সিটি হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই জানে যে আমাদের প্রিভিয়াসলি যেসব বিআইটির আন্ডারে ছিল তোমার চুয়েট এর প্রত্যেকটাই আগে কলেজ ছিল, সেখান থেকে ইউনিভার্সিটি হয়ে গেছে। এই সেম ভাবেই আমরা ওই সময় এই কারণে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বড় বড় ইউনিভার্সিটি বাদ দিয়ে আমরা ভর্তি হই তোমার বলে ম্যাকে। এবং সেটা ছিল 2012 সালে আমার ক্লাস শুরু হয় ওই সময়। তখন আমি তোমার ত্রিপুলিতে ফার্স্ট ইয়ারে ছিল, এবং 2012 সালেই আমি আমার যে ব্যাচ ছিল, আমাদের ব্যাচটা ছিল 4th ব্যাচ আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে, 4র্থতম ব্যাচ। মানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ কেবল শুরু হয়েছে তখন সূচনা, মানে 3টে ব্যাচ আগে ছিল, তার পরবর্তীতে আমরা 4র্থতম ব্যাচ। ভর্তি হওয়ার পরপরই আমি ওই বছরই 12 সালের দিকে আমরা ল্যাব তৈরি করি, নাম হলো আলফা সায়েন্স ল্যাব। এখানে একটা কাহিনী আছে। আলফা সায়েন্স ল্যাবের আইডিয়াটা আসে মূলত 2008 সালের দিকে, যখন আমি সৈয়দপুরে কেন্দ্রালিকে আমি তোমার সাবমেরিন নিয়ে কাজ করি। তখন থিঙ্কিং করছিলাম যে আমি একটা পরবর্তী যেখানে যাই না কেন, যে ইউনিভার্সিটি ভর্তি, সেখানে আমি অবশ্যই একটা প্রতিষ্ঠান তৈরি করবো, যে প্রতিষ্ঠান ভবিষ্যতে বাংলাদেশকে এই ধরনের সেক্টরে লিডিং দিবে। তা সেখান থেকেই সেই চিন্তা ভাবনা থেকেই ইঞ্জিনিয়ারিং কলেজে আসার পর আমার আলফা সায়েন্স ল্যাব তৈরি করা, এবং সেই সাথে আমার যে আগে থেকে এটা প্যাশনেট ছিল যে রকেট বানাবো, এখানেই আমার মূলত রকেটের জন্যই আমি আলফা সায়েন্স ল্যাবটা তৈরি করি। এবং পরবর্তীতে আমি তোমার বিভিন্ন ধরনের বই কালেকশন করা। আমার যে টিচার ছিল, আমার সবচেয়ে শ্রদ্ধেয় টিচার ছিলেন আমাদের নন্দি স্যার। উনি ডাবল পিএইচডি করা আইআইটি বোম্বে, তোমার যে থেকে, মানে অনেক মানে জিনিয়াস টাইপের মানুষ উনি। ওনার যে দেখা পাইছি বা সান্নিধ্য পাইছি, এই জিনিসটা আমি সবসময় গৌরব বোধ করি। তখন ওনার কাছে আমি রকেট বিষয়ে বলছিলাম যে স্যার আমি রকেট নিয়ে কাজ করতে চাই, তা আমি কি করবো? তখন বলছিলেন, আহিয়ান তুমি তো এমন একটা দেশে আসছো, এই দেশের মধ্যে রকেট নিয়ে কাজ করা তো ইম্পসিবল একটা বিষয়, তবে তুমি যদি প্যাশনেট হও তুমি বই নিয়ে পড়তে পারো। তখন ওই সময় স্যার আমাকে কিছু সাহায্য করেন, তারা অনেক বড় বড় কানেকশনের মাধ্যমে কিছু বই টই আমার ব্যবস্থা করেন। তখন আমি রকেট নিয়ে পড়ালেখা শুরু করি 2012 সালের দিকে। এবং আমার আলফা সায়েন্স ল্যাবের সবচেয়ে মজার বিষয়, জন্মদিনটা কিন্তু এই জুলাই মাসের 31 তারিখে, এই জুলাই মাসে পড়তেছে সামনে। প্রায় আমাদের কত বছর হবে, 2012 থেকে 2024, প্রায় তোমার 12 বছর হয়েছে রানিং। তা ওই সময় আমি তোমার কাজ শুরু করি তোমার ওই ইয়ে, এবং সে সময় পাশাপাশি তোমার ড্রোন, ওই সময় বাংলাদেশের ড্রোন অতটা পপুলার হয়নি বললেই চলে। তখন আমি ড্রোন নিয়ে কাজ করি, এবং রকেটরি যেহেতু আমাদের কেমিক্যাল ইস্যু আছে, আমি রকেট নিয়ে কাজ করি। তখন আমি জাস্ট অমেচিউর রকেটরি, যেটা বলা হয় বাচ্চাদের রকেটরি, তখন ওই
প্রথম প্রাথমিক পর্যায়ে 2013 সালের দিকে আমি তোমার ওয়াটার রকেট, আমার যে বই টই পড়ে ওয়াটার রকেট নিয়ে কাজ করি। দেখবে আমার যে প্রোফাইল আছে, প্রোফাইল 2013 সাল বা দিয়ে গেলে দেখতে পাবো যে আমি রকেট লঞ্চ করতেছি, তোমার ইয়ে টাইপের রকেট, কি যেন বলে, ওয়াটার রকেট। এবং সবচেয়ে মজার বিষয়, তোমার পৃথিবীর যে কোনো রকেটের যে ক্যালকুলেশন আছে সবগুলো ক্যালকুলেশন সেম। তুমি বড় রকেট বানাও বা ছোট রকেট বানাও, সবকিছুর ক্ষেত্রে ক্যালকুলেশনটা সেম। আমি ওই সময় ক্যালকুলেশন, আমরা মানে আমাদের যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা এইসব টেস্টিং এর জন্য আমি তখন ওয়াটার রকেট লঞ্চ করি, এবং ওই সময় একটা ফান টানি হয়। এবং ওর পাশাপাশি যেহেতু রকেটটি অনেক ব্যয়বহুল একটা বিষয়, তোমরা মানে কল্পনা করতে পারবে না কি পরিমাণে ব্যয়বহুল। তা ওই সময় আমি রকেটটির ব্যয়টা, মানে আমার যে বাজেটটা দরকার ওই বাজেটটা ছিল না, যেহেতু আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন আমি ইউএভি ড্রোন নিয়ে কাজ করি, রোবট নিয়েও কাজ করি, যেহেতু আমার ল্যাব একটা আলফা সায়েন্স ল্যাব তৈরি করছি আমরা ক্লাব আকারে। তখন আমার ওই সময় বলা চলে শুরুর দিকে অনেকেই বিশ্বাস পাইতো না, স্বাভাবিক, কোন যারা কোন পাগল ছেলে পেলে আসে কি করতেছে। ল্যাবে ঘুমাইতাম, আমি প্রায় ল্যাবে 3.5 বছর ঘুমাইছি ল্যাবের মধ্যে। তখন ওই ড্রোন নিয়ে কাজ করতাম। ওই সময় আমি ড্রোন নিয়ে আমি একটা ছোটখাটো আরসি ড্রোনও বানাইছিলাম ওই সময় 2013 সালের দিকে। কিন্তু আমার সেভাবে ওটা বাইরে প্রকাশ করা হয়নি। এবং আমি তোমার ওটা বলা চলে প্রথমের দিকে আন্ডার পাওয়ার ছিল, তোমার বলা চলে উইথাউট এনি মোটরস, দেন মানে গ্লাইডার টাইপের। পরবর্তীতে আমি গ্লাইডিং থেকে পরবর্তীতে আমার যে আরসি প্লেনের দিকে আগাই, এবং পরবর্তীতে আমি আবার ড্রোনের দিকে আগাই সেভাবে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, যখন আমার ড্রোন নিয়ে আমি কাজটা করতেছিলাম ওই সময় 2014 সালের দিকে হঠাৎ করে শুনি যে সাজ থেকে আমাদের যে নাবিল ভাইকে অনেকেই চিনে থাকবা, যারা আগেকার দিকে ছিল, যিনি সাস্টের স্টুডেন্ট ছিল। বড় ভাই হঠাৎ করে দিকে যে নিউজ হয়ে গেছে যে ডক্টর জাফর ইকবাল স্যারের একজন স্টুডেন্ট, উনি প্রায় ওই সময় অনেক হিউজ একটা বাংলাদেশের ওই সময় ভাইরাল হন ড্রোন নিয়ে। তখন আমি একটু মনোক্ষুণ্ণ হই, যে কারণ হলো আমি এটা নিয়ে কাজ করতেছিলাম, আমার কাজ বিশেষের দিকে ছিল, হঠাৎ করে দেখি যে তার কাজ আমাদের আগে 1-2 মাস আগে হয়ে গেছে আর কি। আমি খুবই হতাশ হয়ে গেছিলাম যে আসলে এতদিনে কাজ করলাম আমি, কিন্তু অন্য বড় ভাই আগে বানাই ফেললো আর কি। কিন্তু এটা আমি তখন ইমেচুর ছিলাম অনেকটাই, বলা চলে আমাদের গোটা পৃথিবী কেমনে ওয়ার্কস কাজ করে এবং কিভাবে মানে সবকিছুই ডিল করতে হয় বিষয়টা আমার ধারণা ছিল না। তখন আমি অনেকটা বলা চলে ভেঙে পড়ছিলাম। তার পরবর্তীতে আমি আবার তো ওই সময় আবার একটা রকেট তৈরি করি। রকেটটা আমার ছিল তোমার খুবই ছোট রকেট, 2.5 ফুটের রকেট, এটা কেমিক্যাল বেস সলিড রকেট, ফুয়েলের রকেট ছিল। এবং সেই রকেটটা নিয়ে আমরা লঞ্চ করি আমি, এবং খুবই তাড়াহুড়োর মাধ্যমে লঞ্চ করি রাতের বেলা। সেটা আমাদের আবার মেয়েদের হলের উপর দিয়ে উড়ে যায়। আমার রকেটটা এটা এক্সপ্লোড হওয়ার ওই সময় একটা মজার কাহিনী আছে, খুবই মজার কাহিনী। সেটা হলো আমাদের ওই সময় যেহেতু নতুন নতুন টাইপের স্টুডেন্ট ভর্তি হয়েছে ক্যাম্পাসে 2015 সালের দিকে, তোমার ফেব্রুয়ারি মাসে। তো ওই সময় র্যাগের একটা প্রচলন আছে, এই কারণে মেয়েরা বোধহয় র্যাগ ট্যাগ দেওয়া নিয়ে ছাদের মধ্যে মিনিটিং করতেছিল আর কি, সব মেয়েরা ওই সময়। তো ওই সময় আমার রকেটটা ওদের তোমার ছাদের উপর দিয়ে যায়, তা সবাই চিলেন দিয়ে ওঠে। তা আমি ভয় পাওয়া যায় যে এটা কোনোটা যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, যদি আবার ক্যাম্পাসে রাশি কিছু একটা করে, তা ওটা পাশে যায় আমাদের একটা বাসার মধ্যে পড়ে গেছিল। তা ওই সময় তখন আমি আবার স্ট্যাটাস দিয়ে বলি যে একটা আকাশ থেকে উল্কা পড়ছে, উল্কা দেখছি। তখন অনেক আপু স্ট্যাটাস দেয়, দিয়ে ভাবে যে না উল্কা পড়েনি, নাইয়ান এটা অন্য কোনো তুমি নিশ্চয় কোনো কাহিনী করছো। তখন ওই সময় ভয় টয় পাই যায় মোটামুটি, একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরবর্তীতে আমি আর পরবর্তীতে রকেট হিসেবে আগাইনি। তখন আমি তোমার লিকুইড রকেট ইঞ্জিন ডিজাইন করা শুরু করি, যেহেতু সলিডের ক্ষেত্রে একটু তোমার কিছু ঝামেলা ছিল, মানে কেমিক্যাল পাওয়া যায় না বাংলাদেশে, এটা অনেকেই জানো। কেমিক্যাল এগুলো তোমার বিস্ফোরক ক্যাটাগরির কেমিক্যাল, এই কারণে বাংলাদেশে এটা নিষিদ্ধ এগুলো। পরবর্তীতে আমি তোমার আমরা রোবোটিক্স নিয়ে খুবই ফোকাস দিই ওই সময় আমরা প্রায় 30-35টা রোবোটিক্স আমরা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করি। তার মধ্যে আমরা 2000 আমাদের যে রোবোটিক্স টিমটা ছিল সেই টিমটা পরবর্তীতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়। সেখান থেকে আবার তোমার আমরা আইআইটি বোম্বে পর্যন্ত খেলে আসছি রোবোটিক্সে, সেখানে আমরা সেমিফাইনালে এসেছিলাম। এবং এর মাঝামাঝি আমি রকেটের তোমার লিকুইড রকেট ইঞ্জিন ডিজাইন করি, কিন্তু আমার যে ফান্ডিংটা দরকার ছিল ওই সময়, তো আমি এস্টিমেট করে দেখি আমাদের ফান্ডিং লাগবে 50 লাখ টাকার মতো লাগবে এটা ছোটখাটো লিকুইড 5 কিলোনিউটন একটা রকেট ইঞ্জিন করতে, ফেব্রিকেশন করতে। তখন আমি থিঙ্ক করি যেহেতু এত টাকা লাগবে, এটা তো সম্ভব না এইভাবে। ওই সময় আমি তো স্টুডেন্ট ছিলাম, প্রাইভেট পড়াইতাম, এসব দিয়ে আমরা কাজ করতাম। সবচেয়ে মজার বিষয়, আমাদের ল্যাবটা চলতোই সবার তোমার আমাদের যারা মেম্বার আছে, মেম্বার সবাই ডেডিকেশন দিয়ে টাকা পয়সা দিয়ে আমরা নিজের টাকা দিয়ে কাজগুলো করতাম। ক্যাম্পাস থেকে বিন্দু মাত্র আমাদের সাহায্য করেনি এবং কোনো আমি হেল্পও পাইনি, বরঞ্চ উল্টা ছিল, জেলাসি ফিল করতো সবাই ক্যাম্পাসের মধ্যে, কেন আমরা এই কাজগুলো করি, অনেকে বলতো পাগল হয়ে গেছে এরা, ম্যাড।
কি না কি করে, এদের কোনো ফিউচার নাই। এমনকি আমার একটা টিচার ছিল, উনি বলতো যে তোমার কোনো ফিউচার নেই, অনেক মানুষ এরকম কাজ করছে, কাজ করে সবাই ব্যর্থ হয়ে গেছে, তারা এখন অনেকে মানে সারা কথা হয়ে যায় জীবনে, যেটা তাদের লক্ষ্য ছিল লক্ষ্য অর্জন করতে পারেনি, অনেক কথা। তা আমার ডিসহার্টেড হইতাম, কিন্তু আবার আমার একটা বৈশিষ্ট্য একটা কি, যে কেউ যদি আমাকে কোনো নেগেটিভ কথাবার্তা বলে সেই জিনিসটা আমি করবোই, এটা আমি। এবং ওই ওই জেদটা একটা জেদ ছিল যে আমাকে কিছু করে দেখাইতে হবে আর কি। এর মাঝামাঝি আমি তোমার 2017 সালে তোমার পাশ করে বের হই তোমার ত্রিপুলি থেকে। আমার সবচেয়ে মজার বিষয়, আমার যে থিসিস ছিল, থিসিসটাও ছিল তোমার অ্যারোস্পেস রিলেটেডই। আমি তোমার থিসিস করতেছিলাম, আমার থিসিসের বিষয়টা ছিল তোমার হলো তোমার এটা রোবোটিক্স এবং অ্যারোস্পেস রিলেটেড, যে স্পেস জাং রিমুভাল রোবট, যে আমাদের যে স্পেসের রকেট বিভিন্ন রকেট এবং স্যাটেলাইটের লঞ্চের কারণে যে আমাদের স্পেসের জাং তৈরি হচ্ছে, এই জাংটাকে কিভাবে রিমুভ করবো, সেই রিমুভের একটা রোবট তৈরি করার জন্য আমি রোবট নিয়ে থিসিসটা করছিলাম, এবং আমি সেটা থিসিসটা সাবমিট করি। সে সময় সবচেয়ে একটা মজার বিষয় আছে এই কাহিনীর মধ্যে, আমার একটা টিচার বলছিল যে রাহিয়ান তোমাকে রোবটটা বানাইতে হবে। তো আমি বলছিলাম অবশ্যই রোবট বানাবো না কি জন্য, আমি বলছিলাম যে এটা আমি রোবট খালি বানানো না, সেটা আমি আপনাকে বানায় আপনাকে আমরা হলো লঞ্চ করে দেখাতে পারবো। তখন বলছো তোমার বাজেট করে লাগবে, আমি বলছিলাম স্যার বেশি না, 400 টাকা হলে হবে। তা সবাই হাসিয়ে দিয়েছিল ওই সময়। ইয়ে ইয়েটা ওই সময় ওই সময় পাশ করে বের হওয়ার পর মোটামুটি আমি থিঙ্কিং করি যে আমি জিআরই আইএলটিএস নিয়ে প্রস্তুতি নিয়ে ফেলি, এবং পাসপোর্ট করে ফেলি, আমি চলে যাবো ইউএসএ। আমি তোমার পরীক্ষা অ্যাটেন্ড করি অনেক কটা, এবং মোটামুটি ডিসিশন ফাইনাল হয়ে যায় যে আমি থাকবো না দেশের মধ্যে। কিন্তু মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে, একটা হৃদয় মানে একটা কাহিনী আছে, এটা বলবো না আমি, পার্সোনাল, খুবই পার্সোনাল ব্যক্তিগত বিষয়। এই কারণে পরবর্তীতে আমি আর আমেরিকা চলে যাই না আর, এটা আর কি। এবং ওই সময় 2019 সালের থেকে 2000 তোমার এর মাঝামাঝি আমি তোমার আবার কাজ শুরু করি। তোমার আমার ওয়েবসাইটে গেলে দেখতে পাবা, আমি যদি স্ক্রিন শেয়ারিং দিই, এখানে একটা ওয়েবসাইটে গেলে তোমার দেখতে পাবা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এই যে দেখতেছো না, এটা আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে ইলেকট্রিক প্লেনটা আছে, সেটা আমি ডিজাইন করি 2016 সালের দিকে, 15-16 সালের দিকে। যদি বাংলাদেশে কেউ কোনো এখনো প্লেন তৈরি করেনি, এই কারণে আমি প্লেন নিয়ে কাজ শুরু করি। ওই সময় আমি ভাবছিলাম যে আমাদের প্লেনটা হলে বাংলাদেশে প্রথমে একটা জাগরণটা, মানে ইনোভেশন সেক্টরে একটা বড় ধরনের একটা শিফটিং, মানে বড় ধরনের একটা পরিবর্তন আসবে আর কি। দেখবো এই যে দেখতেছো আমি প্লেনের মধ্যে একটা এসকেলেটর যেটা আছে, ফিউজলেস, এটাও তৈরি করছিলাম আমি। এখানে দেখতে পারবো যে আমাদের সবকিছু আছে, যে আমি বসে আছি আমার ইয়ের মধ্যে, এটা ছিল ফিউজলেস। এবং ফিউজলেসের কাজটা প্রায় আমরা 50% করে ফেলছিলাম, আমাদের উইং এর কাজ। এবং আমাদের যে এটা ছিল ইলেকট্রিক প্লেন, আমাদের 10টা ইলেকট্রিক মোটর থাকবে, মানে ইয়ে সিস্টেম, ট্রাক্টর সিস্টেম। এখানে দেখতে পারবে আমি যেহেতু আমার যে তোমার ইয়ে কিন্তু বলে ড্রোনটা ওই যে পিছনে দেখা যাচ্ছে আমার ল্যাবের মধ্যে, দেখবো পিছনের দিকে উপরেরটা, এই 2013 সালে আমি তৈরি করছিলাম আর কি, মানে 12-13 সালের দিকে। এই জায়গার মধ্যে আমরা তখন আমি এটা নিয়ে আগাচ্ছিলাম আর কি। তখন আমি আমার বাসা থেকে কিছু কথাবার্তা বলা চলে, টাকা টাকা কিছু নিয়েছিলাম, অন্য কথাবার্তা বলে, যেটা বলে সবাই। সেক্ষেত্রে আমার তোমার ইয়ের মানি ছিল, প্রাইভেট টিউশনের মানি। তবে আমার আরো ফ্রিল্যান্সিং কিছু কাজ টাজ করছিলাম, সবকিছু মিলে আমার যে টাকা পয়সা ছিল সেটা নিয়ে আমি তোমার এটা কাজে হাত দিই। কিন্তু খুবই আনফর্চুনেট বিষয় ছিল যে আমি কাজটার মোটামুটি আমার 50% হওয়ার পরে আমার বাজেট ফেল করে, আমার টাকা শেষ হয়ে যায়। এবং তারপর পরবর্তীতে আমি আর এটা আগাইতে পারিনি। এবং তখন আমি আমি আবার তোমার আমার একটা প্রাইভেসি, একটা মানে ব্যক্তিগত খুবই একটা ধরনের মানে ঘটনা ঘটে, এই কারণে আমি আর দেশের বাইরে চলে যাই না, আমেরিকা যাই না। তখন আমি থিঙ্কিং করি যে আমি দেশেই থাকবো, এবং তখন আমি তোমার আমার ইভি এটা কোম্পানি নিয়ে মানে মানে তখন আগাই। তোমরা অনেকেই জানো যে ওই সময় খুবই হট টপিক ছিল ইভিটা, এবং আমার একটা কোম্পানি আছে ইলেকট্রনিক্স দিয়ে। আমার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তখন আমি ইলেকট্রনিক্স দিয়ে নিয়ে আগাই, মূলত ইভি, ইলেকট্রিক ভেহিকেল এবং রকেটরি, এই দুটো কোম্পানি নিয়ে তখন আমি আগাই আর কি। এই আগানোর সময় মূলত তোমার তখন আমি বাসার মধ্যে জানাই যে আমি এন্টারপ্রেনারশিপে আগাবো। তা এর মাঝখানে আমি 6 মাস বলা চলে খুব আশাহত হয়ে 2019 সালের দিকে আমি বাসা চলে গেছিলাম একবারে,
আমার যে ময়মনসিংহে যে তোমার বাসাটা ছিল সব ছেড়ে দিয়ে। তা আমি ভাবছিলাম যে আমাদের কিছু হবে না লাইভে, আর খুবই মানে ভেঙে পড়ছিলাম বলা চলে একবারে। আমি এক পুরা কেরিয়ার বাদ দিয়েছিলাম, কেরিয়ার বাদ দিয়ে আমি চলে গেছিলাম তোমার গ্রামে, এবং সেখানে যে আমি প্রায় 6 মাস ছিলাম, 7 মাস ছিলাম। এবং সেই সময় আমি তোমার কোনো কাজ টাজ করিনি, এক খেলাধুলা করতাম, মাছ টাছ ধরতাম নদীর মধ্যে, এটাই কাজ ছিল আমার। তা তখন তোমার 5-6 মাস পর আমার একটা উপলব্ধি হয় যে যেহেতু আমার পরিবার আছে, আমার দায়িত্ব আছে, আমার কিছু কিছু আবার করা দরকার। তখন আমি আবার তোমার 2019 সালের দিকে মাঝামাঝি সময় ব্যাক করে আসি আবার ইয়েতে ময়মনসিংহে। এসে আমি আবার তোমার আমার ওই যে ল্যাবটা আবার চালু করি। ল্যাবটা তাদের রানিং ছিল, ওরা অন্যান্য প্রেসিডেন্টরা বা যা বিষয় আছে যারা যারা আছে তারা চালাচ্ছিল ল্যাবটা। তা তখন আমি তোমার ওই সময় আবার কাজ শুরু করি, সে সময় শুরু করি রকেটরি নিয়ে। এবং সেই সময় রকেটের টিম তৈরি করবো, এবং রকেটের যে টিমটা তৈরি, এখানে তুমি চাইলে তো তুমি আর রকেটের কোনো এক্সপার্টিস লেভেলে পাবা না, যেহেতু এই সাবজেক্টটা বাংলাদেশে তখন ছিল না। তখন আমি যেটা করি যে তোমার ওই সময় আমি রকেটের টিম নিয়ে এসে ফেসবুক দিই। ওই সময় অনেকেই আগ্রহ দেখায়, 50-100 জনের কাছাকাছি অ্যাটেন্ড করে। এবং আমি তোমার রকেটের তোমার যে অ্যারোডাইনামিক্স আছে, তারপর তোমার যে প্রপালশন সিস্টেম আছে, এসব ক্লাস নেওয়া শুরু করি। সবচেয়ে মজার বিষয়, প্রথম যেদিন আমি ক্লাস নেওয়া শুরু করি সেদিন ছিল 60 জন। এবং যখন আমি ক্লাস 1 বা 3 ক্লাস তৃতীয় ক্লাসে গেছি, তখন যা দেখি আমার ক্লাসের মধ্যে আছে 6 জন। এবং দেখা যাচ্ছে পরবর্তীতে আর 4-5 দিনের মধ্যেই ক্লাসের 1-2 জন বাদে কেউ নেই আর। তখন আমি বাংলাদেশের মোটামুটি চিত্র, সব জায়গায় চিত্র এটাই, যে সবাই খুবই, এটা অনেকটা বলা চলে তোমার মানে হুজুগে বাংলায় যেটা বলা হয়, যে একটা জিনিস করতে এসে চলো এটা সবাই মিলে করি আর কি। জিনিসটা এরকমই ছিল, অনেকে আসে। পরবর্তীতে টিমের মধ্যে প্রায় ওই সময় আমাদের টিমে 20-25 জন ছিল আর কি। পরবর্তী লাস্ট পর্যন্ত আমি রাখতে পারছিলাম বিভিন্ন সেক্টরের। এবং তারা আমার ওই সময় পুরো করোনার সময়টা কাজ করি। এবং করোনার সময় সবচেয়ে মজার বিষয়, আমি করোনার সময় আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার, এক্সেল নাম দিয়ে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে আমার হলো তোমার ডিসইনফেকশন বুথ আছে না, ডিসইনফেকশন বুথ, যে তোমার ইয়ের জন্য তোমার অনেকটা তোমার বুথ টাইপের, করোনার জন্য, করোনার তোমার যে হাতটা পরিষ্কার করার জন্য, শরীর পরিষ্কার করার জন্য যেটা ডিসইনফেকশন বুথ ছিল ওই সময়, ওটা আমরা বাংলাদেশে প্রথম তৈরি করি এবং আমরা বাজারে ছাড়ি আর কি। ওই সময় আমাদের দেখা দিই ওটা বাংলাদেশে সব জায়গায় ছড়া যায় বিভিন্ন এতে। তা ওই সময় আমি প্রায় তোমার 1 কোটি টাকার মতন আমার আসছিল ওই সময়, তোমার অর্ডার আসছিল। সবচেয়ে মজার বিষয়, যখন আমরা প্রোডাক্টটা বাজারে ছাড়ি তখন অনেকে বোঝে নাই এটার ইম্প্যাক্ট, কিন্তু পরবর্তীতে যখন আমাদের অর্ডার আসা শুরু হয়, সেই সময় এমনটা হয় যে ওই সময় সরকার খুলে দেয়, সরকার দেশ হঠাৎ করে, তখন আমার অর্ডারগুলো থাকে না, আর অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে যায়। তা ওই সময়ই আমার যে মূলধনটা আসে, এবং সেই সাথে আমার যে এক্সপার্টিস আছে যে বাংলাদেশে আমি ব্যবসা করতে পারবো, আমার এই ধরনের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তখন আমি বলা চলে আমার ইভিটা আর এবং আমার যে রকেটের ইয়েটা আছে, তখন আমি আরো বেশি করে ফোকাস দিই এখানটায়। এবং আমাদের দেখা যায় যে 2021 সালে আমরা বাংলাদেশের প্রথম রকেট ইঞ্জিন যেটা আছে টেস্টিং করি। এটা অনেকে নিউজ বলতে কি এই বিষয়ে আমরা কখনো এক্সপোজার দেইনি, আমরা খুবই সিকিউরিটি ভাবে কাজ করি তো সবকিছু। তা ওই সময় আমি আমার টেস্টিং করি প্রথম বাংলাদেশের সলিড রকেটের ইঞ্জিন। এই সলিড রকেটের ইঞ্জিন আসার পিছনে একটা কাহিনী আছে। আমি যখন 2016 সালে তোমার লিকুইড রকেট ইঞ্জিন তৈরি মানে ডিজাইন করার পর আমি তো বাজেট নিয়ে বললাম যে 50 লাখ টাকা আমার বাজেট লাগবে। তখন আমরা থিঙ্কিং করি যে আমার অল্টারনেটিভ কি, আমার কোনটা, আমার তো যেহেতু রকেট তৈরি করা মেইন উদ্দেশ্য, তা আমরা তো ইঞ্জিনটা অন্য ইঞ্জিন নিয়েও কাজ করতে পারি। তখন আমরা যাই যে সলিড রকেট ইঞ্জিন আমরা যাই, এবং সলিড রকেট ইঞ্জিন কম্পিটিটিভলি ওটার তুলনায় খুবই মানে কম ব্যয়। কিন্তু একটা বিষয় আছে, কম ব্যয় হলো এখানে, মানে বাজেট কম হলো এখানে আবার তোমার রিস্ক ইস্যুটা অনেক বেশি, অনেক রিস্কি সলিড ইঞ্জিন, এবং যেহেতু কেমিক্যাল পাওয়া যায় না। তখন আমরা ওই বাজেটের অ্যানালাইসিস করে আমরা তখন পরবর্তীতে 19 সালের দিকে আমি যদিও ধূমকেতু প্রতিষ্ঠা হয়েছে 18 সালের দিকে প্লেন প্রজেক্ট দিয়ে, এবং 19 সালের দিকে আমি ফোকাস দিই রকেটে। তখন আমরা থিঙ্ক করি যে যেহেতু এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি না, বাজেট আমাদের বাইরে, তখন আমি শুরু করি তোমার হলো সলিড রকেট নিয়ে। সবচেয়ে মজার বিষয়, আমি ওই সময় আমার ইভি প্রজেক্টের জন্য, মানে ইভি কোম্পানির জন্য আমি কিছু ঋণ নিয়েছিলাম, ব্যাংক ঋণ, এবং সেই সাথে আমার কিছু টাকা ছিল, আমার মায়ের কিছু টাকা নিয়ে তখন আমি থিঙ্কিং করি যে আমি কোন দিকে টাকা ঢালবো, ইভিতে নাকি তোমার রকেট্রিতে। তখন আমি ডিসিশন নিতে পারি না, প্রায় 1-2 মাস আমি প্রায় থিঙ্কিং করছি যে আমি কোন প্রজেক্টে গেলে আমার প্রসপেক্টাস ভালো। তখন আমি দেখি যে ওই সময় তোমার ইভিনে খুবই অনেক কোম্পানি আসতেছে, অনেক জায়গায় অনেক নিউজ হচ্ছে। তখন আমি থিঙ্কিং করি যে তাহলে ইভিনে যেহেতু অনেকে আগাচ্ছে, তাহলে মানে এটা যে তোমার ফার্স্ট ইমপ্রেশনের উপর একটা কথা আছে, সেই ইমপ্রেশনটা আমি পাবো না। তার মানে কি, যেহেতু ফার্স্ট ইমপ্রেশন পাবো না, তাহলে আমরা হলো যেটাতে ক্ষেত্রে আমার
বাংলাদেশের ক্ষেত্রে একটা ফার্স্ট ইমপ্রেশন পাওয়া যাবে, ব্যবসায়িক ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনোভেশনের ক্ষেত্রে, তখন আমরা ফোকাস দিই, ফুল টাকাটা আমি ইনভেস্ট করি তোমার রকেট্রিতে। তখন আমরা বাজেটে ধরছিলাম যে ধরো যে টাকা বাজেটে ধরছিলাম সে টাকা নিয়ে আমি কাজ শুরু করি, কিন্তু আমার যে বাজেট ধরছিলাম সে বাজেট থেকে আমাদের কিন্তু 12 গুণ টাকা লাগছিল পরবর্তীতে যখন আমরা কাজে হাত দিই, মানে 12 গুণ বলা চলে যে বাজেট ধরছিলাম তার থেকে। এবং পরবর্তীতে আমরা ওটা নিয়ে কাজ করি, কাজ করে 2021 সালে আমরা ইঞ্জিন টেস্টিং করি। 2022-21 তোমার শেষের দিকে নভেম্বরের মধ্যে আমাদের রকেট তৈরি করা হয়ে যায়, এবং আমরা তখন আমাদের রকেটের লঞ্চিং এর জন্য আমরা 2021 সালের ডিসেম্বরে আমরা অ্যাপ্লাই করি তোমার ইয়েতে, কি যেন বলে আমাদের ডিফেন্স সেক্রেটারি কাছে মন্ত্রণালয়ে। এবং ওই সময় 2022-এর জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করছি, আর 2022 তোমার ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বোধহয় আমাদের নিয়ে একটা ছবি আমাদের ভাইরাল হয়ে যায়। আমাদের টিম থেকে কেউ একজন হয়তো বা ফেসবুকে পোস্ট দিয়েছিল, সেখান থেকে ভাইরাল হয়ে যায়। তখন তো পুরো বাংলাদেশ ট্রেন্ডিং হয়ে যায়, বড় ধরনের ভাইরাল হয়। ওই সময় সাকিব আল হাসান সহকারে অনেকেই বড় বড় মানুষ, ওই সময় মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই আমাকে ফোন টোন দেয়, এটে দেয়, অনেক আশ্বাস দেয় পরবর্তীতে কাজ করার জন্য, কিন্তু সবগুলো আশ্বাসই ছিল, খালি কেউ কোনো হেল্প করেনি পরবর্তীতে। এবং সেই সময় আমরা তোমার এসপার সাথে মিটিং করি, এবং আমার যে বঙ্গবন্ধু এরোস্পেস ইউনিভার্সিটি সেখানে আমাকে ডাকে, আমরা ওখানে মিটিং করি। এর মধ্যে খুবই অনেক বাজে কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি এটা বলবো না, ফেসবুকে বললে আমি দেশে থাকতে পারবো না। একটা সিন্ডিকেট আছে এবং কিছু মানুষ আছে যারা এই দেশের কোনো উন্নয়ন চায় না, এবং তারা এখন পর্যন্ত আমাদের রকেট লঞ্চ তারা আটকায় রাখছে, আমি বলবো না তাদের নাম। এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলো ডিলিট তখন আমাদের সামনে আসে আর কি। যদিও আমরা ওই সময় একটা ইনস্ট্যান্ট ফেম পাই, কিন্তু খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে। যদি আমাদের ওই সময় ওই খ্যাতিটা না আসতো বা ওই সময় আমাদের জিনিসটা ভাইরাল না হতো, তাহলে আমরা খুবই সহজে ওই সময় রকেট লঞ্চ করে ফেলতে পারি। তাহলে আমরা এই ধরনের এই যে 2টা বছরের যে আমাদের সার্ভাইভালের একটা কষ্ট ছিল, একটা আমাদের একটা যুদ্ধ করার একটা ছিল, এই যে যুদ্ধ করলাম আমরা, এই যুদ্ধটা আমার করা লাগতো না আর কি। পরবর্তীতে কিন্তু আমরা 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই পর্যন্ত আমরা কিন্তু 68 মিটিং করছি আমরা সরকারিভাবে, 68 মিটিং রকেট লঞ্চের জন্য, জাস্ট পারমিশনের জন্য। এবং আমি আমার কোম্পানির জন্য আরো যে আমার ইনভেস্টর আছে, ইনভেস্টরের ক্ষেত্রে 100টা ইনভেস্টর আমি পিস দিয়েছি। মানে বলা চলে আমার এই 2 বছরের মধ্যে আমি বাসের মধ্যে ঘুমাইছি, বাসের মধ্যে ইয়ে করছি। আমি প্রতি সপ্তাহে 7 দিনে 3 দিনে আমি ঢাকা যাতায়াত করতাম। এবং এর মাঝখানে আমি আবার এরোস্পেস ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই, সেখানে আমি একেবারে এমএসসি শুরু করি আবার এখনটা আমার রকেটরি নিয়ে। এবং সে সময় আমি দেখা যেত আমি ময়মনসিংহ থেকে আমি তোমার ঢাকায় প্রতিদিন সকাল ভোরের বাসে যেতাম, ক্লাস করতাম, আমি এবার চলে আসতাম। এদিকে আবার এর মাঝে আমি মিটিং করতাম, এর মাঝে আমার যে কোম্পানিগুলো আছে কোম্পানি নিয়ে কাজ করতাম। বলা চলে একটা হেলথ ছিল লাইফে আমার। তা এর মাঝামাঝি যখন আমাদের রকেট লঞ্চিং নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি 22 সালে, এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা অ্যাপ্লাই করা শুরু করি, এসপাসতে যাই, এসপাসতে আমার প্রায় অনেক মিটিং করি, ক্যাবে মিটিং করছি, সব জায়গায় মিটিং করছি। আমি যাইনি এর কোনো জায়গা নেই বাংলাদেশে আমি সব জায়গায় গেছি, এভরিওয়্যার। তা আমাদের সবাই হেল্পের মানে অনেকে হেল্প করার চেষ্টা করছে, আমি বলবো না হেল্প করেনি, কিন্তু সবাই অনেকে লাস্ট পর্যন্ত আমি একদিন বলবো, একজন সচিব আছেন উনি বলছে নাহিয়ান তুমি দেশে চলে যাও, আমার নিরুপায়, তোমাকে জন্য আমি কিছু করতে পারলাম না। তা যেহেতু আমার কথা হলো কি আমি দেশ ছেড়ে চলে যাবো, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এটা আমার মত অনুযায়ী, যেদিন আমার মন হবে যে আমি চলে যাবো দেশ থেকে, আমার একটা জেদ কাজ করে যে আমি এখানে লঞ্চ করে তারপর আমি দেশ ছাড়বো, তাছাড়া কারো কথা আমি দেশ ছাড়বো না আর কি। তখন আমি 2022 সালের লাস্টের দিকে এসে মোটামুটি সেনাপ্রধানের সাথে আমি দেখা করার সুযোগ হয় হেডকোয়ার্টারে। এবং মন্ত্রী স্যার ওই সময় 2022 সালের জুলাই মাসে মন্ত্রী স্যার আমাদের পলক স্যার আমাদের ময়মনসিংহ আসে আমার রকেট দেখে, এবং সে আশ্বাস দেয় আমাদেরকে আমাদের ল্যাব তৈরি করার জন্য, এবং রকেট বড় রকেট তৈরি করার জন্য আমাদের ফান্ডিং দেবে এ কথা বলে। পরবর্তীতে আল্লাহর রহমতে আমাদের টিমের আমাদের টিমের 3 জন ওই সময় ইরাসমাস মুন্ডুস, তুমি তোমরা সবাই জানো যে খুবই প্রেস্টিজিয়াস একটা মানে স্কলারশিপ, আমাদের টিম থেকে 3 জন চলে যায় ইরাসমাসে। এটা খুবই আমার একই সাথে 3 জন চলে যায় একই বছরে, এটা খুবই একটা প্রেস্টিজিয়াস গর্বের বিষয়, সেই সাথে হতাশার বিষয়। কারণ হলো গিয়ে যখন আমরা এই 6 মাসও আমাদের রকেট লঞ্চ করার পারমিশন আসে না, তখন আমাদের টিম ভেঙে যাওয়ার অবস্থা হয়ে যায়, অনেকে চলে যায় টিম থেকে, অনেকে দেশে বাইরে চলে যায়। তখন আমিও ভাবি যে আর বোধহয় দেশে টিকতে পারবো না, তাও ভাবি যে না, রকেটটা লঞ্চ না করে আমি দেশ ছাড়বো না। তখন ওই সময় এটা খুবই একটা পজিটিভ একটা নিউজ হয় যে আমি আইসিটি মন্ত্রণালয়ে গেছিলাম যে রকেটের ইয়ে নিয়ে, মানে তোমার হলো রকেটের বিষয়টা নিয়ে।
তখন আমি ওই জায়গার মধ্যে আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম যে বাংলাদেশে আমি রকেটটি ক্যাম্পেইন করবো, প্রতিযোগিতায়ন করবো বাংলাদেশে। তখন ওই সময় ওই যে বিষয়টা তাদের খুবই ভালো লাগে। তখন তারা রকেটটির ক্ষেত্রে একটা আমার এটু এর নাইম আশরাফি স্যার নামে স্যার ছিলেন, উনি এখন নাই, এখন এটা একটা স্টোরি আছে, এটা বলবো পরে, খুবই বেদনাদায়ক স্টোরি। উনি ওই সময় ওই আমার ওটা দেখে আমি তাকে পিপিটি পাঠাই দিই, এবং সবচেয়ে মজার বিষয় যখন আমি ওটা টাইপিং করতেছিলাম তখন আমার সাথে একটা আমার ছোট ভাই ছিল, আমার সাগরেদ বলা চলে, সবসময় আমার সাথে থাকতো, এবং ও পুরো রকেট প্রজেক্টের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার ছাত্র ছিল 2018-19 সালের 20 সালের দিকে। ওখান থেকে আমার এই পর্যন্ত লাস্ট পর্যন্ত আমার সাথে ছিল। পরবর্তীতে ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, আমার জন্য ভর্তি হয়েছে ওখানটায়, ওখান থেকে ও পুরো জার্নিটা আমার সাথে ছিল। ওকে আমি সব মিটিং নিয়ে গেছিলাম। পরবর্তীতে যখন আমরা বড় ধরনের কয়েকটা মিটিং করার পর ও খুব হতাশ হয়ে যায়, হতাশ হয়ে বলে ভাই আমি আর দেশে থাকবো না। তখন ও ওই এখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ পড়া অবস্থায় দেশে চলে যায়, ও মানে বিএসসি বাদ দিই, যে আমি এই দেশে থাকবো না, এই দেশে খুবই খারাপ, বাজে দেশ। তখন আমিও হতাশ হয়ে গেছিলাম, আমি ভাবতেছিলাম যে আর কি করবো কিনে করবো একবারে, যেহেতু আমি ফুল ফোকাসটা একদিকে দিয়েছি, আমি যদি এই বলা চলে আমার কোনো আর আর্নিং সোর্সও নাই, আমি ফুলটা এখানে ডেডিট করছি। সেই ক্ষেত্রে আমি যখন 150 দিনের মতো আমি যাতায়াত করছি ঢাকায় এই মিটিং এর জন্য, তা বুঝতে পারছি কি ধরনের একটা হিউজ কস্টিং আছে। তো ওই সময় সবচেয়ে মজার বিষয়, ওই সময় আমার দুজন বড় ভাই আছে যারা আমাকে ডোনেশন দিয়ে আমাকে খুব সাহায্য করছেন আর কি। তাদের জন্যই আমি এখন পর্যন্ত এই গল্পটা বলতে পারতেছি এখানে বসে আর কি। তারা না থাকলে আমি টিকতে পারতাম না। আর সবচেয়ে বেশি আমি মানে কৃতজ্ঞ হলো আমার মায়ের কাছে। আমার মা এত বিশ্বাস করতেন আমার উপর যে উনি জানতেন যে আমি জীবনে কিছু না কিছু করবো। আমাকে নিয়ে সবাই খুবই হাসি তামাশা করতো, আমাকে খুবই মকিং করতো, এবং আমি এত পরিমাণে তিরস্কার এবং অবকাশ মানে মানে বলা চলে ব্যাড কমেন্টের শিকার হয়েছে লাইফে, তোমরা থিং করতে পারবে না। সবচেয়ে মজার বিষয় 2022 সালে যখন আমাদের নিউজ হয়, এত ব্যাড নিউজ ছিল, ব্যাড কমেন্ট ছিল, যে আমাদের টিমমেটরা অনেকে নিতে পারে নিউজগুলো। আমি বলছিলাম যে তোরা ওয়েট কর, ধৈর্য ধর, সামনে আরো বড় বড় দিন আসবে, তোরা কেউ কল্পনা করতে পারবে না আমরা করে যাবো একদিন। তা আল্লাহর রহমতে ওই দিনগুলো আমার এখন মোটামুটি 4টা কোম্পানি আছে। আমরা এর মধ্যে স্পেসে যাওয়ার মতো রকেট তৈরি করে ফেলছি, যেটার নাম 71। এটা আমরা এই বছর লাস্ট থেকে লঞ্চ করবো, এবং সেই সাথে আমাদের আগের তৈরি করা রকেট তো আছেই, ধুমকেতু 1, 2, 3, 4, সেই সাথে উল্কা 1, 2, এবং আমাদের সেই সাথে 21 রকেট, 52 রকেট। এগুলো রেঞ্জ, 52 রকেটের রেঞ্জ তোমরা সবাই জানো, 50 কিলোমিটার। এখন আমরা 110 কিলোমিটার নিয়ে কাজ করতেছি। এই যে জার্নিটা আছে মাঝখানে, এই জার্নিটা আসলে আমি রাতে ঘুমাইতে পারিনি, এরকম ছিল। আমি রাতে চমকে উঠতাম মাঝে মধ্যে, মানে মানে কি হবে লাইফে আমার, এই অবস্থা ছিল এক সময়। তবে এর মাঝখানে যেটা বলবো, কাহিনী যেটা মাঝখানে সরে গেছিলাম যেখান থেকে, ওই যে তোমার আমি যে আইসিটি মন্ত্রণালয়ে গেছিলাম, তখন আমি যে প্ল্যানটা দিয়েছিলাম, তখন নাইম আশরাফি স্যার ওই প্ল্যানটা নিয়ে ওই সময় উনি বাংলাদেশের রকেটটি চ্যালেঞ্জ আয়োজন করেন, একটি প্রতিযোগিতা। তা আমি হতাশ হয়ে যাই যে রকেটটি চ্যালেঞ্জ, আমাকে ফান্ডিং না দিয়ে রকেটটি চ্যালেঞ্জ আয়োজন করলো। তখন আমি ওই সময় আবার রকেট চ্যালেঞ্জে অ্যাপ্লাই করার পর ওই সময় 124টা টিম আসছিল রকেট চ্যালেঞ্জের মধ্যে। তখন ওখানে দুটো ক্যাটাগরি ছিল, একটা তোমার রকেট ইকোসিস্টেম, আর একটা ছিল রকেট, মানে ফুল রকেট তৈরি করে আর কি। তখন আমি হলো রকেট ক্যাটাগরিতে বাংলাদেশে তোমার উইনার হয়ে তোমার 50 লাখ টাকা আমি ওই সময় পাই। এটাই ছিল আমাদের হলো তোমার টার্নিং পয়েন্ট আমার লাইফে বলা চলে এই বাংলাদেশের ক্ষেত্রে। এই যে তোমার 2023 সালের দিকে আমি যে এটা আমাদের জিতলাম রকেট চ্যালেঞ্জটা, প্রায় 124 টিমকে হারায়, তখন আমাদের যে টার্নিং পয়েন্টটা আসে, টার্নিং পয়েন্টের কারণেই পরবর্তীতে আমি 2023 সালে দেখবো ফেব্রুয়ারি মাসে 6 ফেব্রুয়ারি তোমার, হ্যাঁ 6 ফেব্রুয়ারি আমি তোমার আমাদের পুটিমাস 1 রকেটটা লঞ্চ করি। এটা কিন্তু আমাদের মেইন রকেট না, এটা জাস্ট আমাদের যে জুনিয়র টিম আছে তৈরি করে একটা রকেট। এটা রেঞ্জ খুবই কম, 1 কিলোমিটার মাত্র। এটা আমরা ওই সময় লঞ্চ করার পরবর্তীতে আমাদের উপর থেকে অনেক ধরনের চাপ আসে, বলবো না, আমি নামগুলো বলবো না। প্রচুর আমি বলা চলে আমাকে খুবই থ্রেটিং দেওয়া হয়, আমাকে জেলে দেবে, অনেক কাহিনী, দেশদ্রোহী মামলা, অনেক কিছু বলবো না আমি, জাস্ট অনেক ইস্যু আছে। তো ওই সময় আমি অনেকগুলো, ওই সময় সবচেয়ে বেশি আমার উপকার করে আমার শ্রদ্ধ পলক স্যার, উনি ফুল বিষয়টা হ্যান্ডেল করছেন। এবং পরবর্তীতে 2022-23 সালতে আমরা ফুল কাজ করি আমরা ওই ফান্ডিং এর বিষয়টা নিয়ে। এবং আমরা ওই সময় আমাদের কিছু, যেহেতু এটা সরকারি ফান্ড, এটা কোয়ার্টারলি সাথ দেওয়া হয়, তা আমাদের প্রথম কোয়ার্টারের টাকা দিয়ে আমরা 21 রকেটটা তৈরি করি। অনেকে নিউজ দেখছো বোধহয় 2022 সালে, 23 সালে, 24 সালে নিউজ দেখছো জানো ইউনিভার্সিটি থেকে। এটা আমাদের ফেব্রুয়ারি রকেটটা লঞ্চ করার কথা ছিল। এটা বোধহয় নিউজ, একটা বড় ধরনের নিউজ হয়েছিল ফেব্রুয়ারি 2024-এর শুরুর দিকে, এই বছরের শুরুর দিকে।
যে ফেব্রুয়ারিতে লঞ্চ রকেট আমাদের। এখানে একটা বড় ধরনের কাহিনী আছে, আমি কাহিনীগুলো বলবো না মাঝখানে, আর এগুলো আমার একটা বই আসবে জার্নি থ্রু ফায়ার নামে, আমার মা লেখিকা এটার। তো এই বইটা পড়লে তোমরা অনেকে জানতে পারবা, যদিও বইটা আমি এখন পাবলিশ করবো না, বইটা পাবলিশ করবো আমি দেশ ছাড়ার পরে আর কি। তা এখানে পরবর্তীতে আমি তোমার ওই সময় 2023 সালটা আমরা ফুল কাজ করি, এবং 2023 সালের অক্টোবর মাসে আমাদের রকেট লঞ্চ হওয়ার কথা ছিল আর কি আমাদের টাইমলাইন অনুযায়ী। কিন্তু কিছু গাফলতির কারণে কিছু উপর মহলের বললাম সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের বাধার কারণে আমরা এখন পর্যন্ত রকেট লঞ্চ করতে পারিনি। এবং এখন পর্যন্ত আমাদের অক্টোবর থেকে একটা কি মাস চলতেছে, প্রায় জুন মাস, 6 মাস, এদিকে তোমার হলো 3 মাস, প্রায় 9 মাস ধরে আমাদের রকেট লঞ্চের এখনো বলা চলে আমরা থেমে আছি, আটকে আছি এই একটা সিন্ডিকেটের কারণে। তারা এই জিনিস আটকে রাখছে আমাদেরকে। তবে আমরা আশাবাদী, আমরা ইতিমধ্যে সকল প্রতিবন্ধকতা, সকল বাধা আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ অতিক্রম করে ফেলছি। আমরা অনেক কাছাকাছি আছে লঞ্চিং এর। সবচেয়ে গুড নিউজ যেটা বলবো, এটা এই পরের মাসে হতে পারে আমাদের। এটা সরকারি প্রজেক্ট না, যেটা সরকারের কাজ ছিল এটা না, সরকারের সাথে এটা না, আইসিডি মতলের প্রজেক্ট না, আমাদের আলাদা যে রকেট আছে আমাদের তৈরি করা নিজস্ব কোম্পানি ভাবে, যেটা আমাদের ধুমুতে আলাদা কোম্পানি, সেই কোম্পানি যেটা নিজস্ব ফান্ডিং এ যেটা একটা আছে উল্কা ওয়ান, সেটা আমরা এই মাস টেস্টিং, পরের মাসে টেস্টিং করার একটা সম্ভাবনা আছে। এটা আনঅফিসিয়ালি, অফিসিয়ালি না, এটা মোটামুটি আমাদের সেকেন্ড এটা টেস্টিং হবে বড় ধরনের। এটা এটা হলো অ্যাকচুয়াল অফিসিয়াল লঞ্চ না আমাদের, বা আমাদের অফিসিয়াল সরকারিভাবে লঞ্চ না, সরকারিভাবে লঞ্চ সরকারিভাবে হবে, এটা এটা তাদের বিষয় আর কি। এটা বিষয়ে আমি কথা বলবো না, এ বিষয়ে মন্ত্রী স্যার বলবেন। তখন এর পরবর্তীতে আমরা আরো অনেক ডিফেন্সের অনেক কাজ করছি। ইতিমধ্যে আমাদের ডিফেন্সের প্রোডাক্ট চলতেছে, আমাদের ডিফেন্স সেক্টরের মধ্যে আমি কয়েক জায়গায় আমরা পুরো ডেলিভারি দিয়ে ফেলছি আল্লাহর রহমতে। এবং আমার ইভি কোম্পানি এখন মোটামুটি আল্লাহর রহমতে আমরা ফান্ডিং পেয়ে গেছি, এবং সেটা আমাদের আমি সবচেয়ে মজার বিষয়, আমি আমার রিসেন্টলি একটা নৌকা লঞ্চ করলাম আমাদের ইয়েতে হাওরে, নাম হলো টাঙ্গুয়ার ধূমকেতু। আর সেই সাথে আমার সবচেয়ে একটা মানে এটার সাথে একটা বিষয় জড়িত আছে, সেটা হলো আমরা আমার একটা বাংলাদেশের প্রথম শিপইয়ার্ড একটা শিপের কোম্পানি দিচ্ছি, প্রথম না, এটা বলে ইয়ার্ড, মানে বিলাসবহুল ইয়ার্ড এবং সাবমেরিন কোম্পানি। এটা নিয়েও আমি আগাচ্ছি, কাজ করতেছি আমরা। ইতিমধ্যে আমার সাবমেরিন ডকইয়ার্ড যেটা আছে আমাদের ডিজাইন করা শেষ, অ্যানালাইসিস করা শেষ, এবং ফান্ডিং নিয়েও আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে আমরা একটা বাংলাদেশের একটা শিল্পে আমরা জয়েন করবো, মানে সাবমেরিন নিয়ে। এটাই সংক্ষেপে একটা জাস্ট কাহিনী আকারে বললাম। এর মাঝে মাঝে অনেক কিছু আছে, অনেক একটা 12 বছরের একটা সাধনার একটা জিনিস তো আর 1-2 ঘন্টা বলা যায় না, তাও এটা জাস্ট বলার চেষ্টা করলাম আর কি। ধন্যবাদ ভাই সংক্ষিপ্তভাবে আপনার ধূমকেতু এক্স জার্নিটা বলার জন্য। তো প্রথমেই আপনি যেটা বললেন আপনার জার্নি শুরু হয়েছে 2002 সালে। তো যদি বলি আমার জন্ম 2002, মানে আপনার জার্নি 2002 থেকে শুরু। আর আপনার ফার্স্ট টার্নিং পয়েন্ট ছিল যেটা জানলাম ইন্টারে, আপনি একটা কম্পিটিশনে সাবমেরিন চ্যাম্পিয়ন হয়েছেন সাবমেরিন দিয়ে, এটা আর কি। হ্যাঁ, পরবর্তীতে আমাদের লাইফের তো প্রতিটা টার্নিং পয়েন্ট থাকে, বুঝো না? একটা হলো তোমার কিশোর বয়সে টার্নিং পয়েন্ট, একটা যুবক বয়সে টার্নিং পয়েন্ট। তবে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল কিন্তু আমাদের 2000 আমাদের রকেট প্রজেক্টটা যে আমি চুজ করব, যে আমি রকেট নিয়ে যে কাজ করব, এই যে তোমার ডিসিশনটা মেকিং, এই ডিসিশনটা একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট ছিল। বলা চলে 2018 সালের শেষে 19 সালে যেটা বললাম না আমি, যে আমি যে হতাশ হয়ে 6 মাসে পুরো সবকিছু বলা চলে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, লাইফ কিছু করবো না, আমার বাবা মা যা কিছু আছে হাল চাষ করে খাবো। তো এটাই একবার মাইন্ড সেট করে চলে গেছিলাম আমি গ্রামে, ব্যাপারটা এরকমই। এটা একটা লাইফের বড় ধরনের টার্নিং পয়েন্ট ছিল। আমার একটা জেদ কাজ করছিল যে আমি যেহেতু একটা বড় ধরনের একটা মানে একটা বলা শেখা খাওয়া টাইপের একটা দিয়েছিল। তা এই যে বিষয় ছিল, আমার একটা ভাবছিলাম যে আমি একটা কিছু করে দেখাবো লাইফে, এমন কিছু করবো যে এটা বাংলাদেশ পুরো তোলপাড় করে দেবে আর কি। তখন আমি ঠিক করি যে আমি যেহেতু রকেটটা আমার আগে থেকে ডিম ছিল, ওটা নিয়ে কাজ করছি মাঝামাঝি, এবং রকেটটাই তখন একটা প্যাশন ছিল। আমি আমার ঠিক ছিল যে আমি যদি ইউএসএ চলে যাই, আমি ইউএসএ গেলেও আমি রকেটটি কোম্পানি দেবো আর কি। তখন আমি ঠিক করি যে কেন আমি বাইরে দেবো, দেশের বাইরে দেবো, আমি দেশেই কেন দেই না কেন। সবচেয়ে মজার বিষয় কিন্তু আমাদের রকেটটি কোম্পানি দিই, এটার নাম কিন্তু ধূমকেতু এক্স ছিল না, এটা প্রথমে ছিল তোমার ব্লুবার্ড স্পেস এক্সপ্লোরার কোম্পানি আর কি। তাই এটা ব্লুবার্ড নিয়ে একটা কাহিনী আছে, কাহিনীটা বলবো না, খুবই প্রাইভেট কাহিনী এটা। এটা আমার যেটা বন্ধু বান্ধব আছে তাদের শুনলে জানতে পারবে।
তারা মকিং করতে পারে, মজার বিষয় আর কি। তা এটা আমি আমি কিন্তু তোমার ক্যাম্পাসের মধ্যে প্রায় 3.5 বছর ল্যাবে ঘুমাইছি, বুঝতে পারছো ব্যাপারটা। তা কতটা পাগলামি করছি আমি, যা পাগলামি করে আসছি ক্যাম্পাসের মধ্যে। সবচেয়ে মজার বিষয়, একটা মজার কাহিনী বলি। এটা 2013 সালের দিকে একটা আমাদের স্যার ছিল ইকবাল স্যার নামে, উনি কুয়েট থেকে আসছিলেন আমাদের এখানে টিচারে। খুবই খুবই কড়া লাইফ মানে টিচার ছিলেন উনি, তাবলিগের টিচার ছিলেন। এবং কেউ সবাই খুবই ভয় করতো তার। তার ক্লাস মানে কেউ ডিস করবে অথবা তার ক্লাসে কেউ দেরি করে আসবে, এটা ইম্পসিবল, কেউ থিঙ্ক করতে পারে না, মানে ভয় টেলায়। ওই স্যার দেখা যাচ্ছে তুমি দেরি করে আসছো, তোমার সম্পূর্ণ তোমার যত প্রেজেন্ট সব কেটে দিত, একবার জিরো করে দিত এরম। তা ওই টিচারের ক্লাসের মধ্যে আমি একদিন, আমি তো খুবই লেট কামার ছিলাম সবকিছুতেই। তা আমি একদিন ব্রাশ করতে করতে যাচ্ছিলাম, তো ওই সময় হট করে দেখি স্যার আসে পড়ছে। আমি দৌড়ে ক্লাসে ঢুকে পড়ছি ব্রাশ করতে করতেই। স্যার আমাকে দেখতেছে যে আমি ব্রাশ করতেছি স্যারের ক্লাসের মধ্যে। স্যার আমাদের তাকায়, আমি স্যার দিয়ে তাকাই। স্যার আমার কিছু বলতেছে না। পরবর্তীতে আর কিছু বলবো না। পরবর্তী ওই সেমিস্টারে আমি ফেল আসছিলাম আর কি, সেমিস্টার ওই সাবজেক্টে। স্যার আমাকে বলছিল, রাহিয়ান তুমি তো খুবই প্রথম বেয়াদবি করছো, তোমাকে তো আর এই ধরনের বেয়াদবি করা যাবে না। এটা মজার কাহিনী। আরো মজার কাহিনী আছে যে আমি তোমার ফার্স্ট সেমিস্টারে যে তোমার আমার ত্রিবুলি পরীক্ষা, তোমার ইলেকট্রিক্যাল, তোমার ওই সময় তো যে ডিসি সার্কিট, না না এসি সার্কিট দ্বিতীয় সেমিস্টারে। তা আমাদের যেসব ছেলে বন্ধু বান্ধব আছে সবাই বলছে পরীক্ষা দেবে না আগের রাতে, পরীক্ষা দেবো না, কিছু পড়ি না টড়ি নাই। তো আমি ভাবলাম যে পরীক্ষা দিবে না, তাহলে আমি গেম খেলি। তা আমরা সারা রাত বসে নিড ফর স্পিড গেম খেলছি আর কি। তা সকালে উঠে দেখি যে আমার যেসব বন্ধু বান্ধব বলছে ওরা পরীক্ষা দেবে না, সবাই সারা রাত পড়ছে আর কি, আমি কিছু পড়ি নাই। পরে তো তোমার হলো, আমি তো ভয় পেয়ে গেছি কি হবে। তখন আমি সকালবেলা পড়তে বসলাম সকাল 7টার দিকে আর কি, আমার পরীক্ষা 10টার দিকে। তখন আমি, আমার ফ্রেন্ড ছিল না, আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। সবচেয়ে মজার বিষয়, আমি যখন তোমার এএসএল তৈরি করি আলফা সায়েন্স ল্যাব, তখন আমার সাথে পার্টনার ছিল দুজন, আমি আর হলো নিয়ামুল। সবচেয়ে এবং নিয়ামুল এবং আমার নাম সবাই ভুল করতো, সবাই ভাবতো যে আমি নিয়ামুল, ও নাহিয়ান। মানে এতটাই আমরা ক্লোজ ছিলাম, এতটাই ঘোরাঘুরি করতাম একসাথে। একসাথেই আমার ল্যাবটা তৈরি করছি আর কি। এবং আমি ল্যাবে ঘুমাইতাম, ও ল্যাবে, মানে আমরা একসাথে সব জায়গায় যেতাম। তা তখন হলো তোমার এই গল্পটা কইছিলাম ভুলে গেছি আর কি, বলতে বলতে কি টপিকস আসছে এখানটায়। আমি তো কি টপিকস নিয়ে আলাপ করতেছিলাম, আলফা সায়েন্স ল্যাব ওইখানে আপনার পার্টনার ছিল যে আপনার ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, আই নাম আপনার সেম ছিল, মানুষ কনফিউশন থাকতো। এখন তোমার ওই যে 2000, এটা তো কাহিনী আছে তোমার মূলত 2020 সালে 19 সালে যে টার্নিং পয়েন্ট আসলে লাইফের, এটার মূল শুরুটা হয় 2012 সাল থেকে আর কি। তা 2000 যে আমি যে আমার যে বললাম যে আমি যে তোমার ব্যাংক ঋণ নিয়েছিলাম, অনেক টাকা প্রায় 12 থেকে 15 লাখ টাকার মতন, ওই আমার ইভি কোম্পানির জন্য আর কি। তখন আমি সম্পূর্ণটাই ইনভেস্ট করি এতে, রকেটটিতে। কিন্তু রকেটে আমার তার থেকে কয়েক গুণ টাকা, বললাম যে কয়েক গুণ টাকা বেশি রাখছে পরবর্তীতে। এবং সবচেয়ে মজার বিষয়, ওই সময় আমাদের যে একটা ড্রিম ছিল যে আমাদের রকেটটা তৈরি হয়ে গেলে একটা বড় কিছু হয়ে যাবে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা থিঙ্কিং করি যে একটা প্রজেক্ট হলে একটা কিছু করা যাবে, এটা হলে হবে, এটা খুবই ভুল ধারণা বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে কাজ শুরু হয় কাজটা শেষ হওয়ার পর থেকে, এটা মনে রাখবা। আমি এই 2 বছর যতগুলো কাগজপত্রের কাজ করছি, আমার এমবিএ হয়ে গেছে, আমার বিবিএ হয়ে গেছে, আমার আইবিএ হয়ে গেছে, কি বুঝলা? মানে এত ধরনের ব্যবসায়ী কাগজপত্র, পিচ ডেক শুরু করে বাজেট প্ল্যানিং, এবং এত জায়গায় আমি তোমার মিটিং করছি যে আমার লাইফটা তুমি দেখবে আমি কিন্তু শুকাই গেছি একবার, আমার চোখ মুখ ডেবে গেছে দেখবা। যে এবং আমি যেরকম স্বাস্থ্য ছিলাম আমরা সেরকম স্বাস্থ্য নাই আর। এবং আমার দাড়ি পেকে গেছে দেখবা, এই দাড়িটা পাকছে মাত্র 6 মাস 7 মাস আগেই। এত স্ট্রেস হয়েছে আমি লাইফে এই এই রকেটটা নিয়ে। আসলে এটা মানে আমি বলবো যে যে জিনিসটা তোমার সুখ কেড়ে নেবে সেই জিনিসটা দরকার নেই। কিন্তু আমি থেকে গেলাম যে একমাত্র করে আমরা যদি দেশ থেকে চলে যাই, আমরা যদি ব্যর্থ হই একবার ধুমকুতে এক্স, তাহলে পরবর্তীতে এটা একটা এক্সাম্পল হবে, এই দেশে কখনোই কেউ রকেট লাগাবে না। এই একটা কথা থিঙ্কিং করে আমি দেশে আছি, আর কিছুই না। যে আমরা যদি দেশ ছাড়ি, আমার এই টিম রকেট ধুমকুতে যদি চলে যায়, তাহলে এই দেশের যে স্পেসের যে স্বপ্ন আছে এই স্বপ্নটা পূরণ হবে না। কারণ আমরা দেশ ছাড়লে বাংলাদেশের যারা পরবর্তী যারাই আসুক না কেন, পরবর্তী টিম বা পরবর্তী কোম্পানি, পরবর্তী রকেটের নিয়ে যে স্টুডেন্ট কাজ করবে, যারা স্বপ্ন দেখতেছে, তাদের প্রত্যেক স্বপ্ন মরে যাবে এই দেশে। যে তারা স্বপ্ন দেখতে পারবে না, ভয় পাবে। এই দেশে যে ব্যাট একটা এক্সাম্পল হবে যে নাহিন ভাইরা কাজ করছে এবং তারা ব্যর্থ চলে দেশ থেকে ব্যর্থ হয়ে। এই একটার
থিঙ্ক করে আমি দেশে আছি যে আমরা যদি ব্যর্থ হই তাহলে এই দেশের একটা এরোস্পেস জেনারেশন তৈরি হবে না, আমরা স্পেস থেকে পুরাই আউট হয়ে যাব। তা এই একটা থিঙ্কিং এর জন্য আমার এতটা কষ্ট করা 2 বছর। আমি যদি বলি মানে এই এটার আমি বলবো, আমি ধরো কেউ যদি বলে যে আপনার মানে থেনোসকে বলে না যে মানে থেনোসকে কিন্তু একটা মেয়ে ইনফিনিটি ওর আমাদের যুদ্ধ ঠিক করে যে মানে ও যে গোলটা অ্যাচিভ করতে যাচ্ছে সেটার মানে বাই হোয়াট কস্ট, ও কিন্তু বলছে এভরিথিং। যেটা এমন হয়ে গেছে যে আমার এটা গোল অ্যাচিভ করতে যায় আমার এভরিথিং চলে গেছে, কিন্তু এভরিথিং মানে আমার লাইফের যেসব ধরো আমি রকেট নিয়ে পড়ালেখা করছি, আমার মেজর হলো প্রোপালশন সিস্টেম। আমি কিন্তু তোমার দেশি ভাই চলে গেলে আমার কিন্তু তোমার স্যালারি শুরু হবে 60K থেকে 100K, মানে 82 টাকায় 1 কোটি টাকা দিয়ে আমার স্যালারি শুরু হবে আমার রকেটের ইঞ্জিন আমি কাজ করে যেটা নিয়ে প্রোপালশন সিস্টেম। এটা একজন ইঞ্জিনিয়ারের বেতন এটা। তা আমি এই ধরনের অপরচুনিটি, এই ধরনের একটা লাইফস্টাইল, এই ধরনের একটা বিশাল বাদ দিয়ে আমি দেশে পড়ে আছি। এটা কেন? এটা একমাত্র কারণ আমরা যদি ব্যর্থ হই তাহলে এই দেশের পুরো 20 কোটি মানুষ ব্যর্থ হয়ে যাবে। এই দেশে মানুষের স্বপ্ন দেখবে না, কেউ দেখবে না, এই সাহসটাকে পাবে না। তা আমার যেটা সবার উদ্দেশ্যে বলার ইচ্ছা যে হার্ডেস্ট চয়েস রিকোয়ার দ্য স্ট্রংগেস্ট উইল। এটা কিন্তু তোমার থেনোস বলছিল এই মুভির মধ্যে যে তোমার যত বড় কঠিন চয়েস হবে, যত বড় কঠিন তুমি ডিসিশন নেবা থাকবে, সেক্ষেত্রে তোমার ডিসিশন মেকিংটা মানে ততটাই স্যাক্রিফাইস তোমার করতে হবে লাইফে। তবে আমি বলা চলে আমি মানে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বা তোমার আল্লাহ তাআলার বলা চলে আমার কাছে আমার উপর একটা আলাদা মানে বলা চলে ফেভার আছে। আমি এই যে এই দেশের মধ্যে রকেট নিয়ে কেউ 50 লাখ টাকা পাবে এবং পরবর্তী রকেট নিয়ে আরো বড় ইনভেস্টমেন্ট পাবে, রকেট নিয়ে দেশের ব্যবসা করা যেতে পারে, রকেট নিয়ে যে একটা রুজি রুটি বা রকেট নিয়ে যে একটা তোমার ইন্ডাস্ট্রি তৈরি করা সম্ভব, এই জিনিসটা আল্লাহ তাআলা যদি আমার সাহায্য না করতো, বিশ্বাস করে আমাদের সম্ভব হতো না। এটা আজকে যে পজিশনে আসছে, আজকে যে আমরা আমাদের বিদ্যুৎ রকেট 71 আমরা কাজ চলতেছে চলমান, যেটা আমরা এই বছর আসছে স্পেসের জন্য 110 কিলোমিটার কারমালানের উদ্দেশ্যে লঞ্চ করবো। আমাদের যে এসএসএলভি ডিজাইন করছি, যেটা নজরুল 1 নাম, আমাদের বিদ্যুৎ কাজী ইসলাম, সেটার যে আমরা ডিজাইন করছি সেটা আমাদের পেলট হবে 500 কেজি পেলট, 560 কেজি পেলট নিয়ে আমাদের স্যাটেলাইট নিয়ে যেতে পারবো আমাদের স্পেসে। এটা যে আমরা এই যে আমি এই নিয়ে আগানোর সাহস পাচ্ছি, এটা নিয়ে ইনভেস্টমেন্ট পাওয়ার সাহস পাচ্ছি, এটা নিয়ে কাজ করার সাহস পাচ্ছি, এটা সম্পূর্ণটাই এই যে আমার মাঝখানের যে হতাশা, স্ট্রেস, এতটাই আমি স্ট্রেস নিচ্ছি। স্ট্রেসটার সময় একমাত্র আমার সাথে ছিল আমার মা, আমার ওয়াইফ এবং আমার সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, আর কেউই না। এর মাঝখানে আমি যদি চতুর্থ কাউকে আমি দেই বাংলাদেশের ক্ষেত্রে যে আমাকে সবচেয়ে বেশি উপকার করছে, সে হলো আমি বলবো যে স্টেট মিনিস্টার, কমার্শিয়াল মিনিস্টার পলক স্যার। তার কাছে আমি চিরঋণী। তিনি যদি ওই সময় আমাকে আশ্বাসনা দিতেন যে নাহিয়ান তুমি দেশে থাকো, তুমি দেশে থাকলে তোমাকে রকেট নিয়ে কাজ করার জন্য যা কিছু করার আমরা হেল্প করব, একমাত্র তার এক কথা এবং আমার ওই সময়কার যে তোমার আমাদের সেনাপ্রধান ছিল, তার সাথে দেখা করছিলেন, দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার আল্লাহর রহমতে। উনি আমাকে বলছেন হ্যাঁ তুমি দেশে থাকো, আমরা আরো বড় ধরনের প্রজেক্ট করবো, দেশকে আমার ইন্ডিজিনাস ভাবে আমরা বাংলাদেশের অস্ত্র তৈরি করবো, মানে অভ্যন্তর তৈরি করবো। তখন তার কথা আমি দেশে থাকি আর কি, মূলত এই দুজনের কথা আমি দেশে থেকে গেছি। এবং পরবর্তী এসপাসোর একজন স্যার ছিলেন, এসপাসোর মানে মোহাম্মদ আলী স্যার, উনি আমাকে তার ছেলের মতন দেখতে ওনার সাথে আমার এখনো কানেকশন আছে। আমি সবচেয়ে মজার বিষয়, আমি কিন্তু এসপাসোতে 3 বার টিকছিলাম তোমার রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে, কিন্তু আমাকে ফান্ডিং দেওয়া হয়নি এসপাসো থেকে এখন পর্যন্ত। এটা খুবই একটা বেদনাদায়ক কথা, কারণ এই ফান্ডিংটা যারা দিবে তারা একটা সিন্ডিকেট আছে, তারা এই ফান্ডিংটা আটকে রাখছিল আর কি। তবে রাখে আল্লাহ মারেকে, আমি আমার যেসব গোল আছিল, এই যে আমি বলছিলাম যে 2022 তোমার 22 সালে রকেট লঞ্চ করবো, 2024 সালে আসলে আমরা স্পেসে যাওয়ার ক্ষেত্রে রকেট তৈরি করবো এবং লঞ্চ করবো। আমরা কিন্তু আমাদের যতই আমাদের রকেট লঞ্চ আটকা রাখুক, আমাদেরকে বাধা দেখ, আমরা কিন্তু আমাদের কাজ আটকা রাখিনি, আমরা কিন্তু আমাদের কাজ থামাই রাখিনি, আমরা কাজ আমাদের ডেভেলপমেন্ট আমরা চালাই গেছি। এবং আমরা আজকে সবচেয়ে মজা মানে মানে সবাইকে খুশি সংবাদ হিসেবে বলতে পারতেছি যে আমাদের বিদ্যুৎ রকেট ইতিমধ্যে আমরা যেটা নিয়ে আগাচ্ছি, সেটার আমাদের পেলোড যেটা থাকবে 10 কেজি পেলোড, সেটার ক্ষেত্রে আমাদের কয়েকটা কোম্পানি আমাদের পেলোডের জায়গা কিনে ফেলছে। যেমন জাদু পিসি আছে, জাদু পিসি তাদের পিসি পাঠাবে ঘন্টায় স্পেসে, এবং সেই সাথে আমাদের যে ফসল আছে, ফসল তারা হলো আলু পাঠাবে, তাদের নিজস্ব চাষ করা আলু।
এবং সেই সাথে নর্থ আছে, নর্থ মনিরুর ভাই আছে, তারা স্যাটেলাইট তৈরি করে, তাদের একটা স্যাটেলাইট যাবে, স্যাটেলাইট। আমার কোম্পানিটা স্যাটেলাইট আছে, সেটা যাবে। এবং সেই সাথে আমরা যাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে এবং তোমার স্কুল কলেজের স্টুডেন্ট আছে, সেটা একটা ক্যাম্পেইন করবো। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ছোটখাটো একটা ইমেজের টাইপের তোমার বলে কি বলে কিউবসেট তৈরি করে আমরা লঞ্চ করবো আমাদের এখান থেকে। সেই সাথে আমাদের বাংলাদেশের যেসব জাতীয় বিষয় আছে এবং আমাদের যেসব আমাদের আমরা পার্ট আছে, আমাদের মানে যেসব জিনিস আমরা গর্ব করি, সেসব জিনিস আমরা রকেটের মধ্যে পিলার হিসেবে আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ, আশাবাদী। এবং এটা আমরা যদি লঞ্চ করা, রকেটটি খুবই কঠিন একটা বিষয়। আমরা যদি সফলভাবে 110 কিলোমিটার অ্যাচিভ করতে পারি কারমান ল্যান্ড, তাহলে আমরা পৃথিবীতে 14তম দেশ হিসেবে আমরা মানে স্বীকৃতি পাবো আর কি, ইয়েতে গোটা পৃথিবীতে। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আর কি। আর ওটা বিষয় আছে, ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের রিউজেবল রকেট নিয়ে কাজ শুরু হয়েছে, আমাদের টিম আছে একটা। এবং আমাদের সবচেয়ে মজার বিষয় একটা, আমরা একটা গোপন কথা বলি, খুবই সিক্রেট বিষয়, এখন আমরা প্রকাশ করিনি। আমরা বাংলাদেশের প্রথম লিকুইড রকেট ইঞ্জিন ইতিমধ্যে টেস্ট করে ফেলছি। এটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। এটা ইনশাল্লাহ গোটা পৃথিবীতে আমরা সপ্তম হবো আর কি। এটা নিউজটা প্রকাশ হয়ে গেলে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট এটা ইনশাল্লাহ। তা আমি করবো, আমি যেটা বলবো সবাইকে, যে সবাইকে বলবো অবশ্যই স্বপ্ন দেখতে হবে, তবে স্বপ্ন হবে বাস্তবটা কেমন। আমি যখন তোমার প্রথম প্লেন ডিজাইন করি 2015-16 সালের দিকে, তখন আমার বন্ধু ছিল, নাম হলো তোমার কনক। তা ও ইউ এর স্টুডেন্ট ছিল। তখন আমি 2015 সালে ওর কাছে ডিজাইন নিয়ে গেছিলাম রকেটটি এবং প্লেনের নিয়ে। তখন আমি তো খুবই মানে ড্রিম টাইপের মানুষ ছিলাম, যে মানে খুবই স্বপ্ন দেখতাম, স্বপ্নবাজ মানুষ। এখন এটা বাস্তব হবে কি হবে না সেটা আলাদা আলাদা নাই, আমরা জাস্ট স্বপ্ন দেখতেছি। তখন আমি ওই সময় নিয়ে গেছিলাম, তখন ও আমাকে বলছিল, নাহিয়ান একটা জিনিস করবি, একটা জিনিস করতেছোস, একটা জিনিস করে ফেলছোস, মানে করবি ভবিষ্যৎ, একটা জিনিস হলো বর্তমান, একটা জিনিস হলো করে অতীত, মানে চলমান বা শেষ হয়ে গেছে। এই তিনটা জিনিসের মধ্যে ইনফিনিট পরিমাণ দূরত্ব আছে। তার মানে কি, একটা জিনিস আমি করবো, এটা একটা আইডিয়া স্টেজে আছে, তোমাকে অবশ্যই এটা করা শুরু করতে হবে। করা শুরু না করলে তুমি বুঝতে পারবে না যে একটা R&D করা কত কঠিন কাজ। তারপর তুমি করতেছো, করা অবস্থায় যে মাঝখানে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটা অনেক ডেভাস্টেটিং পিরিয়ড। এই সময় তোমার টিম ভেঙে যাবে, ওই সময় তোমার যখন বাজেটে ভুল করো। যেমন ধরো আমি বলি, আমরা যদি লিকুইড রকেট ইঞ্জিন নিয়ে কাজ করতাম 18 সাল থেকে, তাহলে আজকে আমরা সফল হতাম না এবং আমার টিম থাকতো না, তারা এত টাইম ধরে এত হতাশ থাকতে পারতো না। এই কারণে আমার যে ওই সময় আমরা চুজ করছিলাম যে আমরা সলিড রকেট ইঞ্জিন নিয়ে কাজ করবো, ওই চয়েসটা ছিল আমাদের জন্য পারফেক্ট চয়েস। এখন আমরা বুঝতেছি এটা ফলাফল পাচ্ছি, কারণ আমার লিকুইড রকেট ইঞ্জিন হলে আমরা 2024-26 সালে লেগে যেত। ও এতদিনে আমার টিম ভেঙে, আমার টিমের সবার কেরিয়ার তো আছে, সবার বাবা মা আছে, পরিবার আছে, সবাই চলে যেত, আমিও ছেড়ে চলে গেছি। এই কারণে আমি বলবো যে গোল হওয়া লাগবে তোমার, যে গোলটা তুমি অ্যাচিভ করতে পারবা, অ্যাচিভেবল গোল। এটা একটা কাহিনী বলবো, যেমন 2010 সাল 2008 সালের দিকে কিন্তু আমাদের কুয়েটের ভর্তি পরীক্ষা এবং সার্চের ভর্তি পরীক্ষা একসাথে হতো। ওই সময় আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা অনেক বুদ্ধিমান, তারা কিন্তু ফার্স্টে যেত পরীক্ষা দিতে, কুয়েটে যেত না। তাদের একটা কথা ছিল যে কুয়েটে সবাই যাবে, কুয়েটে এত কম্পিটিশন হবে, আমরা যদি ওই সময় সার্চে যাই, তাহলে সার্চে আমরা রিলেটিভলি অনেক তোমার ইজি একটা অ্যাক্সেস পাবো, মানে ইজি একটা পাবো। যদিও সার্চের পরীক্ষাটা কঠিন, তাও কম্পিটিশন কম পাবো, যারা বোর্ড ক্রিকেট পরীক্ষা হচ্ছে ওই অনুযায়ী। তা ওই সময় কিন্তু ওই যেটা তোমার নিজের ভ্যালুয়েশন, এটা জানতে হবে যে তুমি কোথায় গেলে সাকসেস হবা, কখনো নিজেকে ওভার ভ্যালুয়েট করা যাবে না। তা এই বিষয়টা আমি তখন মাথায় রাখতাম। তো এই কারণে আমরা ঠিক করছিলাম যে আমার কোনটা অ্যাচিভেবল গোল। আমার একটা ভুল ছিল, যে আমি বললাম যে আমি প্লেনে কাজ শুরু করছিলাম, প্লেনটা আমি শেষ করতে পারিনি। কেন ভুল করতে পারিনি? কারণ আমি আমার যে অ্যাচিভেবল গোলটা আছে ওটা আমি এস্টিমেট করতে পারিনি ভালোভাবে। তার মানে আমার ক্যালকুলেশনের কোনো ভুল আছে প্রজেক্ট প্ল্যান নিয়ে। এই যে আমি ভুল দিয়ে শিখলাম, এই শিখা থেকে কিন্তু পরবর্তীতে আমরা এটা অ্যাপ্লাই করছি ক্ষেত্রে, যে আমার কোনটা করলে আমি অ্যাচিভ করতে পারবো। তাও আমাদের বাজারের থেকে কয়েক গুণ বেশি লাগছে টাকা, কিন্তু আমি তাও অ্যাচিভ করতে পারছি গোলটা। এবং আমি মোটিভেশন তো দেওয়া যায়, মোটিভেশন কোনো না, মানে ইস্যু না। কিন্তু মোটিভেশন জিনিসটা অনেকটা হলো তোমার বাসের ব্রেক ধরার মতন। ধরো তুমি, আমি বাস চালাচ্ছি, বাস চালায় হঠাৎ করে ব্রেক করলাম, ব্রেক করার পর যে বাসটা ব্রেক করার চাপা থেকে বাসটা থামা পর্যন্ত যে সময়টা আছে, মোটিভেশন একটু টাইম কাজ করে। যদি যতক্ষণ না তোমার মনের ভিতরে কোনো নিজে থেকে আগুন, স্পৃহা, আকাঙ্ক্ষা বড় হওয়ার এটা না থাকে, এটা যার মধ্যে আছে, যার খিদা আছে পেটের মধ্যে, সে খাবেই, বুঝো নাই? এটা হলো বিষয়। তা ওই সময় এই জিনিসটা কাজ করতো যে আমাকে কিছু করতে হবে লাইফে এনি হাউ। যেহেতু মানুষের রকেট ল্যাব নেই, আমি রকেট ল্যাব তৈরি করছি করার জন্য, সবাই পাগল বলছে। তা কি হয়েছে, যখন আমি এটা কাজ শেষ করবো তখন সবাই আমার প্রশংসা করবে। বিষয়টা এরকমই।
আর প্রশংসা করলে যে তোমার এখানে এটা নিয়ে নাচানাচি করতে হবে এটা করা যাবে না। বাংলাদেশে খ্যাতির বিড়ম্বনা বেশি, এটা মনে রাখবা। আমরা যেসব বিষয়ে কাজ করি এসব খ্যাতি না হয় বেটার, যত কম হবে তত বেটার, যত নীরব কাজ করতে পারবা। ওই তোমার দেখবা যে কি যেন ছোট ভাই না, ওই যে তোমার যে সাদিক এগুলো, এগুলো হলো এক্সাম্পল। এই দেশে তুমি যতই মানুষের এক্সপোজার পাবা তত মানুষ তোমার পিছনে লাগবে। সেম কাহিনী আমাদের সাথে হয়েছে। আমরা যদি রকেট নিয়ে ওই সময় আমাদের নিউজটা না হয়তো 22 সালে, আমরা রকেট লঞ্চ করে সুন্দরভাবে অনেক বড় পথে চলে যেতে পারতাম। এতদিনে আমরা আরো বড় বড় কাজ করে যেতে পারতাম। কিন্তু এখানে এক্সপোজার পাওয়া যাবে না, মানুষ জানানো যাবে না, তলাতলে কাজ করতে হবে, কাজ। অনেক কথাবার্তা বলে ফেলছি, তোমাদের আরো কোশ্চেন থাকতে পারে আর কি। ধন্যবাদ ভাই। তো আমি চলে যাবো 2012 দিকে। আপনি যখন বললেন যে আলফা সায়েন্স ল্যাব আপনি ভর্তি হওয়ার সাথে সাথেই করছেন, তো ওইখানে আপনার কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা যে আপনি ফার্স্ট ইয়ারে জুনিয়র থাকা অবস্থায় আলফা সায়েন্স ল্যাব করছেন? অবভিয়াসলি ওই সময় আমি একটা কাহিনী বলবো। ওই সময় লেকচার সায়েন্স ক্লাব নামে একটা ক্লাব ছিল বড় ভাইদের। তা আমাকে তারা অফার করেছিল যে তুমি নাহিয়ান এখানে জয়েন করো। আমি বলছিলাম যে ভাই আমি ওখানে জয়েন করতেছি, আমি আলফা সায়েন্স ল্যাব একটা উইং বানাবো, উইং বানায় আপনাদের আন্ডারে কাজ করবো, সমস্যা নেই, তো আমাকে একটা রুম দিতে হবে, সত্য একটাই। তখন ওই সময় আমি বললাম যে তোমার নন্দী স্যার ছিল আমার প্রিন্সিপাল ওই সময়, ইয়েতে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তখন ওনার কাছে অ্যাপ্লিকেশন করে ওই বড় ভাইদের সাহায্যে আমি রুম নিই আর কি। রুম নেওয়ার পর পরবর্তীতে ওই লেকচার সাবস্ক্রাইবটা টিকে ছিল না আর কি। আর সবচেয়ে মজার কথা, আমাদের ক্যাম্পাসের মধ্যে তোমার যে কোনো ক্যাম্পাসে পলিটিক্স থাকে আর গ্রুপিং থাকে। দুটো গ্রুপ ছিল, এবং দুটো গ্রুপ বলা চলে আমি বলবো মূর্খ দুটো গ্রুপ, মূর্খের টিম। এই দুটো মূর্খ টিম হলো গিয়া তোমার যে কোনো কাজের ক্ষেত্রে বাধা, মানে এটা কেন করতেছে, এটা করা যাবে না, এটা ওই গ্রুপের কিনা, কোন গ্রুপের কোন ছেলে কাজ করতেছে, এই আমার এ তো আমার গ্রুপের না, এই গ্রুপে কেন নিয়ে কাজ করবে, ও কেন রুম নিয়ে কাজ করবে, অনেক কাহিনী আছে। আমি যে পরিমাণ বাধা পাইছি, সবচেয়ে মজার বিষয় আমি তো চলে আসছি ক্যাম্পাস থেকে। ক্যাম্পাসে চলে আসার পরেও কিন্তু এখনো ক্যাম্পাসে আমাদের আলট্রাসাউন্ড ল্যাব তুলে দেওয়ার জন্য চেষ্টা করে অনেক অনেক ছেলেপেলে আছে। এরকম ছেলেপেলে আমাদের যে তোমার প্রতিষ্ঠানের যারা ইয়ে আছে তারাও এইটা আমার এখন পর্যন্ত শুনতে হয়। অনেকে কল দিয়ে, প্রেসিডেন্ট কল দিয়ে বলে ভাই এই ঝামেলা, আমাদের ল্যাব তুলে যাচ্ছে, এটা তুলে যাচ্ছে। আমরা গোটা বাংলাদেশের সামনে আমি ইঞ্জিনিয়ারিং কলেজকে মানে তুলে ধরছি, সবাই ইঞ্জিনিয়ারিং কলেজকে চেনে এখন আমাদের এই ল্যাবের কারণে। অথচ তারা এই ল্যাবকে তুলে দেওয়ার জন্য বিকল্প জিনিস বানাইছে। আমাদের যেসব ল্যাবে ফান্ডিং আসার কথা, সেই ফান্ডিং এখন আমাদের ল্যাবে আসে না, সেটা অন্য জায়গা যায়। ব্যাপারটা খুবই প্যাথেটিক, খুবই খারাপ লাগে। কিন্তু তাও কি আর করার, ভালোবাসার একটা বিষয় আছে। ক্যাম্পাসকে ভালোবাসি এই কারণে ক্যাম্পাসকে জন্য এখন ক্যাম্পাসকে অনেকে দেওয়ার চেষ্টা করি, নাম এখন ক্যাম্পাসের নাম দিই আমরা যে ক্যাম্পাসের এটা রকেটটা ক্যাম্পাসেরই আমাদের। যদিও ক্যাম্পাস থেকে আমাকে 1 টাকা সাহায্য করা হয়নি, এবং সবথেকে মজার বিষয় রকেটটা কিন্তু আমি ক্যাম্পাসে তৈরি করিনি। ক্যাম্পাসে বের হওয়ার পরে আমি বাইরে কোম্পানিকে তৈরি করছি, তৈরি করে আমি ক্যাম্পাসে নাম দিয়েছি যাতে আমার ক্যাম্পাসকে সবাই চেনে আর কি। এটা একটা ভালোবাসা আমাদের আলাদা। কিন্তু পরবর্তীতে যেসব প্রতিদান পাইছি ক্যাম্পাস থেকে, এটা খুবই খুবই আমার এখনো যদি রক্তগ্রহণ হয়, এটা বলতে খারাপ লাগতেছে আমার যে আমি ক্যাম্পাস থেকে এতটা মানে বিট্রায়াল যেটা বলে এটা আমি পাইছি আর কি। তবে রাখে আল্লাহ আর কি, তুমি এটা যদি মনে রাখবা, তুমি যদি পরিশ্রম করো আর তোমার যদি রিজিক থাকে, আল্লাহ তোমাকে দিবেই এই জিনিসটা। তোমার পরিশ্রম কখনো বৃথা হবে না। জিনিসটা এমন, আমি একটা বলি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, এটা গল্প বলি ছোট আকারে। এটা অনেকে তো তোমার মানে কর্মফলে বিশ্বাস করো, কর্মফল অথবা তোমার ভাগ্য অন্বেষণ এবং কর্মফল ভাগ্য, এই তিনটা মিলে গল্পটা জিনিসটা। যেটা আমাদের এরকম ছিল যে তোমার দেখবো ইভি কিন্তু বাংলাদেশের অনেকেই ইভি কোম্পানি আছে যারা কি করে তুমি জানো, যারা হলো গিয়া মানে যেসব বড় বড় কোম্পানি আছে তারা কি করে, তারা নিজেদের কোনো ইভি মেকিং করে না। তারা কি করে চীনে যায়, চীন থেকে কোনো একটা কোম্পানি ইভি নিয়ে এসে বাজারে ছেড়ে দিয়ে দেখে যে নিজের নাম দিয়ে যে রিভিটা চলে কিনা, কথা বলে নাই। তারা বাজার খালি জাস্ট মানুষের তৈরি করা প্রোডাক্ট নিজের নামে চালাই দিয়ে তারা কি করে যে দেখে যে বাজারে জিনিসটা তাতে শুধু মূলধন টাকা আছে, কোনো আইডেন্টি কিছু করে না, নিজের নামে আবিষ্কার করছে এটা বলে তারা কি করে যে ভাবে যে এটা যে ব্যবসা হবে আর কি। কিন্তু ধরো ওই সেম জিনিসটা অন্য কেউ একজন যে ধরো 5 থেকে 7 বছর পরিশ্রম করে R&D করে 100, 200, 300 মিটিং করে তারপর বলা চলে সবকিছু হারায় ব্যাঙ্গলোর নিয়ে সে যখন এই কাজটা করবে, আল্লাহ কি ওই যে ব্যবসায়ীটা যে হলো কি হঠাৎ করে বাইরে থেকে নিজের নামে চালাই দিয়ে বাজারে ছাড়লো, বাজারে ছেড়ে সে ব্যবসা করবে, ভাবছে যে তার সেল হবে, আর যে হলো গিয়ে নিজে কষ্ট করে R&D করে ইয়ে করে তোমার হলো অনেক পরিশ্রম করে কোম্পানি দাঁড় করে, তোমার আইডিয়া করতে পারবে না দেশে কোম্পানি দাঁড় করানো কতটা কঠিন, কতটা মানুষ পিছনে লেগে থাকে, কতটা মানুষ কতটা বিট্রায়ালের শিকার হবো তোমরা কোম্পানি দাঁড় করতে গেলে, কতটা মানুষ ইয়ে করবে তোমার সামান্য আমার স্বার্থ নিয়ে, তোমার সবচেয়ে কাছের ক্লোজ জন মানুষ তুমি কল্পনা করতে পারবে না যাদেরকে
যে তোমার খুবই কাছের বন্ধু ছিল তারা বিক্রি করবে তোমার সাথে, তারা তোমার টাকার জন্য কাজ করবে না, বলবে টাকা ইয়ে না হলে কাজ করবে না, তারা বিক্রি করে অন্য টিমে চলে যাবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এই বিষয়গুলো সহ্য করে যে কাজ করে যখন যখন তুমি প্রোডাক্ট বাজারে ছাড়বা, তারা প্রোডাক্টটা বাজারে বেশি চলবে, নাকি যে হলো কি বাইরে থেকে নিয়ে এসে কোনো পরিশ্রম ছাড়াই অন্যের নাম ইউজ করে, অন্যের পরিশ্রম ইউজ করে শুধুমাত্র টাকার জোরে এটা প্রোডাক্ট ছাড়লো তারটা বেশি চলবে? তোমায় বলো কোনটা হতে পারে জিনিসটা? পরিশ্রমটা অবশ্যই ভাই চলবে 5-7 বছর পরিশ্রম করার পরে। এটাই কথা, এই সেম জিনিসটা আমাদের সাথে হয়েছে বাংলাদেশে। এমনও কেউ আছে, আমি নাম বলবো না, যারা রকেট বাইরে থেকে নিয়ে আসছে কিনে আমাদের বিট করার জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত কি হয়েছে কও? লাস্ট পর্যন্ত আল্লাহ আল্লাহ সবাই, এখন অনেক টিম আছে দেখবো রকেট অনেক নিউজ হয়, অধিকাংশই ফেক, অধিকাংশই ফেক, অধিকাংশই হলো গিয়ে বাইরে থেকে নিয়ে আসা, অধিকাংশই দেখা যায় রকেটের ইঞ্জিন দাবি করতেছে তার বাংলাদেশ প্রথম রকেট ইঞ্জিন। তাহলে আমরা রকেট যে লঞ্চ করলাম 23 সালে, তারা দাবি করতেছে, তারা দাবি করতেছে যে 24 সালে আসে, তাহলে আমাকে রকেট ইঞ্জিন ছাড়া রকেট লঞ্চ করছি? অবশ্যই ইঞ্জিন সই করছেন। তাহলে 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 হঠাৎ করে কেউ দাবি কেমনে করে যে তারা প্রথম রকেট ইঞ্জিন তৈরি করছে? এই বিষয়গুলো খুবই প্যাথেটিক বিষয়। এবং দেখা যায় তাদের রকেট ইঞ্জিন, রকেটের ওয়েট, তোমার রকেটের ইঞ্জিনের ওয়েট 53, তোমার হলো কত 35 কেজি, আর রকেটের শ্বাস দিয়ে 10 কেজি। তারা রকেটের শ্বাস সবাইকে জানাচ্ছে না, না জানা নিউজ টিউজ করে বসে আছে, এবং সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। তখন আমাদেরকে, তখন তো আমাদের যারা হলো অরিজিনাল যারা কাজ করে, যারা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে কাজ করে, আমার তো ইন্ডাস্ট্রি কোম্পানি, তখন কিন্তু আমাদের নামে ঝামেলা হয় যে ওরা তো এত কম টাকায় এত ইয়েতে করে ফেললো। ওরা তো রকেট লঞ্চ করতে পারেনি, রকেট লঞ্চ করা তো সহজ কথা না, তারা তো রকেট বানায়নি এখনো, তারা ইঞ্জিনের জাস্ট একটা টেস্টিং করতে, জাস্ট ইঞ্জিন টেস্টিং করা। আমি তোমাকে কিন্তু প্রথমে বললাম একটা জিনিস বানাবো, বানাচ্ছি, আর বানা শেষ হয়ে গেলে জিনিসটা ডান, মানে টেস্টেড, এই জিনিসটার মধ্যে প্রতিটার মধ্যে ইনফিনিটি পরিমাণে দূরত্ব আছে। তার মানে কি তুমি বুঝতে পারছো ব্যাপারটা? যখনই কোনো দেখবে যে আরসি প্লেন বানায় বা ইয়ে বানায়, সাংবাদিকরা নিউজ করে ফেলে অমুক তৈরি করলেন, তোমার হলো মানে ইয়ে কোনো বিদ্যা ছাড়াই তৈরি করলেন, তোমার যে কিন্তু কয় কোনো তেল ছাড়া চলবে ইঞ্জিন, কোনো উন্মুক্ত তৈরি করলেন, কোনো ইয়ে প্লেন জেট বিমান সরকারের ইয়ে পাইলেই এটা হয়ে যাবে। এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। কেন? কারণ আমরা যারা পেপার জার্নাল করি, যারা আমার অ্যাকচুয়াল রিসার্চ পেপার করি বা অ্যাকচুয়াল তোমার রিসার্চ ওয়ার্ক করি এবং অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আছি, তখন তারা ভাবে যে আমরা ওই পর্যায়ে চলে গেছি, আমাদেরকে তারা ওই সেম তাদের তাদের মধ্যে নামা নিয়ে আসে জিনিসটা। তার মানে তখন আমাদের যে উপর পর্যায়ে যে ফান্ডিং এর বিষয় আছে, আমাদের যে তোমার ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশন ইস্যু তৈরি হয় বাংলাদেশে। এই জন্য আমরা তিনি করতেছি, আমরাও যেসব যারাই কেউ দাবি গ্রুপ বাংলাদেশে, আমরা ওদের ফ্যাক্ট চেকিং একটা আমরা আয়োজন করতেছি, কমিটি আছে, যারা বাংলাদেশের যে কোনো কিছু ধরো একটা প্লেন তৈরি করলো, তারা দাবি করে যে প্লেনটা এটা করতে পারবে, আমরা আমাদের টিম যেটা ফ্যাক্ট চেকিং করবে যে এটা আসলে অরিজিনাল কিনা, এবং তাদের কোনো ক্যালকুলেশন ব্যাকএন্ড আছে কিনা, তাদের সিমুলেশন আছে কিনা, তারা আসলে অরিজিনালি এটা জেনে কাজ করছে কিনা, এটা আমরা ওখানে আমরা ইয়ে করবো, জাস্ট ডিবাগিং বা তোমার ফ্যাক্ট চেকিং করবে আর কি। তাই এই বিষয়গুলো খুবই মানে হতাশাজনক, কারণ এই জিনিসটার কারণে বাংলাদেশের যারা অরিজিনাল, তোমরা দেখবো যে বাংলাদেশে কিন্তু দেখবো অনেকে ফান্ডিং পায় না, এবং এইসব কাজ করার কাছে ফান্ডিং আসে না। কেন ফান্ডিং আসে না কও? আইডিয়া করো, কেন কোনো কোম্পানি স্পন্সর করে না? কারণ অনেকগুলো ফেক, এই ধরনের ফেক নিউজ ভরে গেছে বাংলাদেশে। তখন কি হয়, তার মানে কি এই ধরনের ফেক যেটা ইনোভেশন, এদের কারণে যেটা হয়, মেইন যারা ইনোভেটর, যারা মেইন জার্নাল, যেমন ধরো অনেক বাংলাদেশের অনেকে আছে যারা 1-150 জার্নাল আছে, পেপার আছে, তারা ফান্ডিং পায় না। তুমি বুঝতেছো? তার মানে কি আমাদেরকে অবশ্যই যারা ভোকাস বা ইয়ে টাইপের, তাদের এগুলা ডিবেটিং করতে হবে। যদিও এটা পজিটিভ, তাদের নিউজ হচ্ছে, অনেক ছেলে পেলে অনুপ্রেরণা পাচ্ছে, আরসি প্লেন তৈরি হচ্ছে, খেলনা প্লেন তৈরি হচ্ছে, অনেকেই আশা পাচ্ছে, কিন্তু এই আশার কারণে পরবর্তীতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়তেছে ইন্ডাস্ট্রিতে, যে ইম্প্যাক্টের কারণে আমাদের ইনভেস্টমেন্ট এবং আমাদের ভ্যালিডিটি নষ্ট হচ্ছে বাংলাদেশে। এই বিষয়ে ইস্যুটা নিয়েও আমি মোটামুটি বড় জায়গায় কথাবার্তা বলছি। যদিও বাংলাদেশে সাংবাদিকরা জানোই গোয়ার কিছু পড়ালেখা করে না, যে তাদের কোনো বিন্দুমাত্র কোনো জ্ঞান নাই। আমরা বারবার বলতেছিলাম যে আমাদের রকেট যাবে এত কিলোমিটার, তারা বারবার নিউজ করতেছে আমাদের রকেট যাবে স্পেসে। এখন আমরা স্পেসে রকেট বানাচ্ছি, এখন কোনো নিউজ নেই আর। কি বললা তুমি ব্যাপারটা বুঝতেছো? যখন আমরা ছোট রকেট বানাইছিলাম যেটা হলো 21 কিলোমিটার 25 কিলোমিটার রেঞ্জ, তখন তারা বলছে যে স্পেসে যাবে। আমি বারবার বলছি, তারা যখন আসছে আমি বলছি যে এটা রকেটের রেঞ্জ এত, এটা কিন্তু স্পেসে না। তারা নিউজ করে বলছে স্পেসে যাচ্ছে না হেন রকেট। আমি তো আমি এটা কখন বললাম? নিউজ দিলাম, নিজে অবাক, নিউজের মধ্যে কিছু বলিনি আমি। তারা মন করা ইয়ে করে যোগ করে দিয়েছে। পরে আমি কল দিয়ে বললাম এটার কেন নিউজে আসলো? এটা না হলে নিউজ খাবে না তো মানুষ। তাই বলে মিথ্যা বলবেন? এই হলো কাহিনী।
তার মানে তোমার যে কোনো কিছু রিয়েল স্টোরি লাগবে, রিয়েল কিছু না হলে আগানো যাবে না। কারণ তোমার হলো রকেটরির ক্ষেত্রে জিনিসটা এত সহজ না, তোমার তোমার হাত না দিলে বুঝতে পারবে না বিষয়টা। এটা আসলে যেমন ধরো আমার এই পর্যন্ত প্রায় 400-500 জন ছেলে পেলে আমাকে ইমেলসে এবং তোমার হলো আমাকে ফেসবুকে ডেইলি তো কয়েকশো আমার আসে, মেসেজ আসে যে ভাই কিভাবে কি পড়ালেখা করবো, রকেটে কাজ করতে চাই, রকেট ভাই আপনার সাথে কাজ করবো। আমি বই দিয়ে দিই এরোস্পেসের, আমার হাতে যে এখনো করে দেখবো পাশেই বই আছে, এই যে স্পেস ইনস্ট্রুমেন্ট ডিজাইন, এই যে আমার প্রপালশন সিস্টেমের বই, তারপরে যে এর অনেক বই। একটা রকেট সায়েন্সের ক্ষেত্রে অনেক বই লাগে, হিউজ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিএসসি প্রোগ্রামিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে, ম্যাথমেটিক্স আছে, পিওর ম্যাথমেটিক্স, ফিজিক্স আছে, কোয়ান্টাম মেকানিক্স আছে, কত কিছু আছে, তখন আইডিয়া নেই। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তো একটা মানে বাচ্চা ছেলে পেলে বা তোমার একটা মানে যে কেউ দাবি করলে হবে না বিষয়টা। এটার ক্ষেত্রে অনেক, যেমন আমি কিন্তু একা রকেট বানাইনি, আমার টিমের মধ্যে এখন 45 জন আছে। আর যখন রকেট নিয়ে কাজ করছে তখন হলো 25 জন। এখানে একটা বড় টিম ওয়ার্কের পিছনে আছে। এখানে আমি একা, আমি জাস্ট টিম লিডার, আমি রকেটের ইঞ্জিন নিয়ে কাজ করছি, ইঞ্জিন তৈরি করছি আমি। সেখানে আমার টিম আছে, আমাদের স্ট্রাকচার আমাদের টিম আছে, এটা অ্যানালাইসিস করার টিম আছে, আমাদের যে ইঞ্জিন টেস্টিং করার টিম আছে, আমাদের সেই সাথে রকেটের সিমুলেশন যেগুলো আছে, তোমার যে স্টেজ অ্যানালাইসিস, তারপর তোমার হলো গিয়া এনডিটি টেস্টিং, তারপর নন ডিস্ট্রিক্টিং টেস্টিং গুলো, তারপর তোমার হলো রকেটের যে তোমার ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম, টেলিমেট্রি সিস্টেম, তারপর রকেটের সফটওয়্যার, রকেটের তোমার ইমিডিয়েট সিস্টেমের টেস্টিং গুলো, তারপর রকেটের তোমার হলো কি যেন বলেন এই যে টেস্টিং গুলো আছে, এই টেস্টিং গুলো প্রত্যেকটা টেস্টিং এর জন্য লোক আছে এবং তারা হলো এই বিষয়ে স্পেশালিস্ট। এই প্রত্যেকের নিয়ে কাজ করে আজকে আমরা এই পর্যায়ে আসছি। এবং কেউ হঠাৎ করে বললো যে রকেট বানায় ফেলবো, তার রকেট বানায় ফেললে নিউজ দেখলেই দেখবা যে কেউ দাবি করে তারা দেখবা যে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড কে সে কিনে পড়ালেখা করছে। এখানে রকেটের পড়ালেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সে যে মেকানিক্যাল বা মেকানিক্যাল অথবা তোমার এরোস্পেস নিয়ে পড়ালেখা না করে, তার জন্য একটা রকেট তৈরি করা এটা মানে বলা ইম্পসিবল, মানে ডানাহীন ভাবে আকাশে ওড়ার মতো কথা। হ্যাঁ, তবে হ্যাঁ, বাইরের দেশের অমেচুর রকেট নামে একটা রকেটের আছে, সেকশন আছে, মানে বাচ্চাদের জন্য খেলা রকেট, যেটা মডেল রকেট বলা হয়, এটা অনেকে তৈরি করে। এটা তৈরি করে অনেক ইজি। যখনই তুমি আইনের সিস্টেম, টেলিমেট্রি সিস্টেম, এইসব সিস্টেমে যাবা, তখনই রকেটটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে এবং অনেক 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 কঠিন হয়ে যাবে। এত বড় কোনো টিম বা স্পেশালিস্ট টিম ছাড়া তুমি করতে পারবে না। এবং যাক, কি নিয়ে যেন আলাপ করতেছিলাম, যাই হোক, তোমার এক্ষেত্রে তোমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড তোমার বলছিল যে তোমাদের ওদেশের ব্যাকগ্রাউন্ড তোমার হলো কি না বলে গার্মেন্টসের, সবচেয়ে মানে আশানুরূপ বিষয় যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টরটা গার্মেন্টস সেক্টর। আবার এটা হতাশা সেক্টরও আছে, এআই। তোমরা অনেকে জানো না যে গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে খুবই একটা বড় ভয়ানক একটা সময় আসতেছে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, যেটা হলো গিয়া এখন কিন্তু অটোমেটিক কিছু এআই ভিত্তিক মেশিন আসতেছে, যেসব কোনো মানুষ ছাড়াই তোমার পুরো গার্মেন্টসের যে কোনো পোশাক তৈরি করতে পারবে। এটা নিয়ে এটা কিন্তু অনেক কোম্পানি তৈরি করে ফেলছে আর কি, একটা নিটিং মেশিনের মতো, যেভাবে তোমার সোয়েটার তৈরি করে। তার মানে এটা হলে আমাদের যে বাংলাদেশের ক্ষেত্রে যে আমাদের রেডিমেড গার্মেন্টসের যে শিল্পটা আছে, এটা ফল করার সম্ভাবনা বেশি আছে আর কি, যদি না আমরা অ্যাডাপ্টিভ হই বা আমরা ওই মেশিনগুলো না কিনে নিয়ে আসি বাংলাদেশে। তা এবং তখন দেখা যাবে যে আমেরিকা, ইউরোপের ক্ষেত্রে তারা তো আর বাংলাদেশের পোশাক কিনবে না, তখন তারা নিজেরা ওই সেম মেশিন গুলো সেট আপ করে তারা নিজের পোশাক বানায় ফেলবে এবং আরো কম কস্টিং এ বানাতে পারবে বাংলাদেশ থেকে। এই ক্ষেত্রে আমি তোমার আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে সংশয় আছে, ভয় আছি। এবং আমাদের যে তোমার ওষুধ শিল্প আছে, এটাও ভয়ের বিষয়। 2026 সালের মধ্যে আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যেটা ইস্যুটা আছে, এটা থাকবে না, তখন আমাদের ওষুধের দাম বেড়ে যাবে। সেই সাথে আমাদের যে শিপইয়ার্ড শিল্প আছে, সেখানে আমি পা দিচ্ছি এবার আমাদের ইয়ার্ডের। আমি হাওড়ে ইতিমধ্যে ইয়ার্ড নামাবো সামনে, ইয়ার্ড সুন্দরবন হাওড়ে, এবং আমাদের সাবমেরিন নামাবো, টুরিস্ট সাবমেরিন। এটা তোমরা দেখতে পাবো আমার সাইডে গেলেই, আমার ওষুধে দেওয়া হচ্ছে সবকিছু এভরিথিং। আমি বেশি কথা বলবো না, 1 ঘন্টা হয়ে গেছে। যে স্বপ্ন দেখতে গেলে অবশ্যই অ্যাচিভেবল স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন ততক্ষণ পর্যন্ত স্বপ্ন থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা একটা টাইমলাইন ঠিক করবা যে এই স্বপ্নটা আমি এই টাইমলাইনের মধ্যে শেষ করবো। আর যখন তুমি টাইমলাইন ঠিক করবে, তখন স্বপ্ন থাকবে না, তখন স্বপ্নটা তোমার গোল হয়ে যাবে। এটা আজকেও আমি এটা দিয়েছিলাম শেয়ার, যে স্বপ্ন কখন গোল হয়। স্বপ্ন তখনই গোল হয় যখন স্বপ্নটাকে তুমি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসবা।
সেটা নিয়ে পড়া শুরু করবা, কাজ শুরু করবো, তখন ওটা গোল হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে তোমার এটাই ইয়ে যখন বললো যে যে ভাই এপিজে আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম আজাদ একটা উক্তি আছে, ড্রিম 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 টার্ন ইনটু অ্যাকশন, বুঝো নাই? একসময় ড্রিম দিতে সেটা কিন্তু অ্যাকশনে পরিণত হয়ে যায়, যে গাইতে গাইতে গায়ক, বুঝো না, খেলতে খেলতে খেলোয়াড়। এই সেম জিনিসটাই, তুমি যখন নিজেকে নিজের অ্যাটিটিউড করে ফেলবা, অভ্যাস করে ফেলবা যে তুমি সায়েন্টিস্ট হবা, তুমি আস্তে আস্তে তুমি ওই বিষয়ে পড়ালেখা করতেছো, জানতেছো, জ্ঞান বাড়তে, তুমি আস্তে আস্তে একজন সায়েন্টিস্ট হয়ে গেছো। এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তোমার অবশ্যই চেষ্টা লাগবে, ড্রিম লাগবে, এবং অ্যাচিভেবল গোল থাকা লাগবে, যেটা ফিজিবল করা সম্ভব। এসবের মাধ্যমে তুমি একটা কিছু দ্বারা বিকাশ করতে পারবে আর কি, ইনশাল্লাহ। অনেক কিছু শুনলাম। তো ভাই পিছন থেকে আরেকটা প্রশ্ন ছিল, যে আমি কোশ্চেনটা করতে চাইছিলাম যে ম্যাটেরিয়াল নিয়ে, যে আমি একটা নতুন বিষয় পড়বো, বই বা তথ্য আসলে আমাদের সমস্যা হয়, আমি কিছু আর্টিকেল লিখি অনলাইনে টেক্সটাইল বেস, তখন একটা তথ্য না পাইলে তখন বই খুঁজতে হয়, এই বইটা কোথায় আছে। এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করছেন, স্যার থেকে বা কারো কাছ থেকে? একটু প্রশ্নটা আবার করে দেখি। যে প্রশ্ন ছিল যে আপনি ফার্স্ট ইয়ারে থাকতে এরোস্পেস রিলেটেড বইগুলা পড়তেন, তথ্য একটা সংগ্রহ কোথা থেকে কিভাবে পাইতেন তথ্যগুলা? ও এগুলো নরমালি বই, এখানে অধিকাংশ ক্ষেত্রে যেটা আমি করছি, আমি বললাম যে আমার স্যার আসলো, স্যার বা এগুলো তো বই বাংলাদেশে পাওয়া যেত না, অধিকাংশ ক্ষেত্রে আমার স্যার বাইরে থেকে বইগুলো কালেক্ট করে দিত। একটা বইয়ের তুমি দাম বলতে জানো না, দাম দেখালে বুঝতে পারবে। যেমন হলো এই যে প্রফেশনাল 11 বইটার দাম তোমার হলো কত $, $110 মতো কাছাকাছি আর কি। তারপর তোমার যে অনেক বই আছে যেগুলো বইয়ের তোমার অ্যামাজনে প্রাইস দিলে বুঝতে পারবে, $100, $150, $200 করে এক একটা বই, অনেক দাম। এরকম প্রায় আমার কাছে এখন প্রায় আমার লাইব্রেরিতে বর্তমানে প্রায় দেখলে এখানে দেখতে পারবো, পাশেই আছে, এই যে এখানে আছে অনেক বই। এটা এখানে বই আছে, আমার ইয়েতে বই আছে, সবগুলো মিলে প্রায় আমার 400-র উপরে বই আছে আমার এরোস্পেস রিলেটেড। আমি কালেক্ট করছি এটা, জাস্ট রকেট্রি, মেকানিক্যাল থেকে শুরু করে এভরিথিং যা লাগবে এটা করতে গেলে আমার সবই কালেকশনে আছে, আল্লাহর রহমতে আমি কালেক্ট করার চেষ্টা করছি। তোমরা এখন তো খুবই ইজি, এখন তো তোমার এখন অনলাইনে পাওয়া যায়। এখন তোমার যে পিডিএফ ড্রাইভ নামে একটা ইয়ে আছে, তারপর হলো গিয়ে জেট লাইব্রেরি আছে, এখানে তুমি যে কোনো বই এখন তুমি সার্চ দিলেই তোমার বই পেয়ে যাবা, যে কোন কোন বই কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তুমি এখন তো খুবই ইজি, চ্যাট জিপিটি যাবা, বলবো যে আমার এই রিলেটেড আমি বই পড়তে যাচ্ছি, কোন কোন বইটা টেক্সট বই হিসেবে এই ইউনিভার্সিটি পড়ানো হয়, তোমাকে সব দিয়ে দেবে যে এই বইগুলো পড়তে হবে। জি ভাই, ধন্যবাদ ভাই। তো প্রোগ্রাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো আমরা কিছু প্রশ্ন নিয়ে আজকে শেষ করব। একটা প্রশ্ন ছিল যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করি, তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমাদের অনেক সময় শুনি যে স্পেস স্যুট বা স্পেস রিলেটেড বা রকেটের সাথে ম্যাটেরিয়াল সম্পর্কিত কোনো অবভিয়াসলি আছে কিনা? এটা অবশ্যই, এটা তুমি যে সাবজেক্টে পড়ো না কেন, বেসিক কোর্স সাবজেক্ট সবগুলো সেম। দেখবা মেকানিক্যাল আছে অবশ্যই, ওখানটাই তোমার মেকানিক্যাল কোর্স আছে, অটোমেশন আছে, অটোমেশন আছে, তোমাদের সবই আছে। মানে আমরা যা পুরো সিটি বলিতে তোমাদের ওগুলো আছে। আমরা যেগুলো সিএসসি তো অবশ্যই ইয়ে আছে, সেকশন আছে, সিএসসি বেসিক আছে, কম্পিউটার প্রোগ্রামিং, এগুলো সিএসসি আমাদের সাবজেক্ট যেটার জন্য তোমার কোনো ডিগ্রি লাগবে না। পৃথিবীতে সকল সিএসসির জিনিস গিটহাবে দেওয়া আছে, দেওয়া আছে, ইউটিউব আছে। তুমি নিজে বসে তুমি যদি ভাবো যে তুমি একজন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হয়ে গুগলে যাবা, তুমি হতে পারবা জাস্ট ইউটিউবে বসে পড়ালেখা করে বিভিন্ন প্রবলেম সলভিং এর মাধ্যমে। তা আমি যেটা বলবো যে এখন এই যুগটি ইনফরমেশনের যুগ, মানে ওভার ইনফরমেশনের যুগ যেটা বলা হয়, এত ইনফরমেশন হয়ে গেছে আমরা নিজেদের প্রপোজ করতে পারবে না। এত টিকটক, এত রিল মানুষ নিতে পারে না এখন, এই অবস্থা হয়ে গেছে, মানুষের ভোতা হয়ে গেছে ব্রেন। আমি যেটা বলবো যে কোনো কাজ করবো অবজেক্ট ওরিয়েন্টেড কাজ, যে আমি এই জিনিসটাই করবো। ইউটিউবে থাকবা আলতু ফালতু জিনিস দেখা পাতে লেকচার দেখবে একটা, শেষ, বুঝো নাই? মানে 10টা অন্য ভিডিও দেখার থেকে একটা লেকচার দেখবা, কাজে লাগবে। আমি কিন্তু তোমার এনপিটিএল আছে না, এনপিটিএল দেখবা। তোমার যদি মনে করো কোনো ইঞ্জিনিয়ারিং পড়বা, এনপিটিএল এর মধ্যে এনপিটিএল এর মধ্যে যে কোনো কিছুর তোমার যে কোনো লেকচার দেওয়া আছে, আইআইটি বোম্বের। আমি সবচেয়ে মজার বিষয় 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত এনপিটিএল এর মধ্যে এরোস্পেসের মেকানিক্যাল বিষয়ে আমি কোর্স করছি, ঘন্টায় প্রায় 1.5 বছরের একটা কোর্স। এবং সেই কোর্সটা করে কিন্তু আমি আরো বেশি উপকৃত হয়েছি। এবং রকেটের যেসব সেক্টরটা আমার বাদ ছিল, বলে না যে ভাই আপনি ত্রিপুরি থেকে কিভাবে এতে আসলেন, কিছু বলে এরোস্পেসে রকেটে আসলেন,
আমি কিন্তু সেই সময় টার্নিং পয়েন্ট ছিল আমার। আমি ওটা তখন ওই সময় আমি কোর্সগুলো করছি মূলত অনলাইনে। আমি তোমার আইআইটি বোম্বের যে তোমার যে অ্যারোস্পেসের কোর্সটা আছে, শর্ট কোর্স, ওটা করছি আমি ওই সময়। এই বিষয়গুলো আছে, বিষয়গুলো তুমি এখন খুবই ইজি কাজ। তুমি তুমি চাইলেই, এখন মূলত কঠিন হলো তুমি ফোকাস দিতে পারবে কিনা, তোমার গোল সলিড কিনা, এটা এখন কঠিন বিষয়। কারণ ফোকাসটাই কঠিন কাজ। তা বাদ দিয়ে তোমার এখন ইনফরমেশন তুমি চাইলে চাইলে পাবা। মিসাইলের পর্যন্ত তখন কোড পাওয়া যায় এই অবস্থা, আর তোমার হলো সবই এখন পাওয়া যায় আর কি। ধন্যবাদ ভাই। তো আসানাইবের কিছু কোশ্চেন ছিল, যে আসানাইবের কোশ্চেনে অধিকাংশ অ্যান্সারই পেয়ে গেছি। তো আসানাইবের একটা কোশ্চেন ছিল যে আমরা মহাকাশ যানে কত সাল নাগাদ দেখতে পাবো আপনার রকেট? আমাদের সবচেয়ে মজার বিষয় এবং খুশির সংবাদ, যে আমরা যেটা টাইমলাইন দিয়েছিলাম 2024 সালের মধ্যে, আমি শেয়ার করবো। এটা আমরা ইতিমধ্যে আমাদের যে কোনো ইনফরমেশন, যেহেতু আমরা টেকনিক্যাল পার্সন, বুঝতে পারতেছো, আমরা সবকিছুই আমাদের সাইটে এবং আমাদের দিয়ে রাখি, কি বলে ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটে। আমি যে ওয়েবসাইটে শেয়ার দিচ্ছি, দেখবো আমাদের একটা খুবই সারপ্রাইজ একটা সামান্য আসতেছে। এটা আমি বলবো না কি সারপ্রাইজ, বড় ধরনের, পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে এই 20 দিনের মধ্যেই। এটা একটা আছে। আর আমাদের এই যে দুটা দেখবা আছে, একটা মিশন কার্মেল লাইন, যেটা স্পেস শুরু। কার্মেল লাইন হলে 100 কিলোমিটারকে বলা হয় স্পেসে শুরু। এটা টাচ করতে পারলে তুমি হলো স্পেসে যাওয়ার হলো পাবা, কি বলে নাম কি, মানে মজাদার পাবা। এটা হলো আমাদের কার্মেল লাইন। এটা এই রকেটের নাম হলো আমাদের বিদ্রোহী রকেট, বিদ্রোহী 71। আর এটা হলো আমাদের মিশন মেনোস্ফিয়ার। এটা আমাদের যে এটা আমরা তৈরি করে ফেলছি। এটা আমাদের ইতিমধ্যে আমাদের এটা নিউজ হয়ে গেছে, তোমরা জানো, এবছর শুরুর দিকে। এটা লঞ্চেবল অবস্থায় আছে। আমরা পারমিশন, আমরা খালি আমাদের লঞ্চ করতে বলে লঞ্চ করে ফেলবো এটা। আর এটার রেঞ্জটা তোমরা এখানে গেলে দেখতে পারবা। আর এটা রেঞ্জ তো আমরা বললামই, প্রায় 100 কিলোমিটার। আর এটা হলো আমাদের মেইন, আমরা যেটা এটা বানাচ্ছি না, এটার ক্ষেত্রে আমাদের যে এভিনিউ সিস্টেম আছে, টেলিমেট্রি সিস্টেম আছে, এটা আমরা এই রকেটের সবগুলো আমরা এর মধ্যে টেস্টিং করে ফেলবো। তাহলে আমরা এটা আরএনডি আমরা আগে থাকলো। আর পরবর্তীতে আমরা এই ফুল রকেটটা বানাবো। এটা দেখতে পাচ্ছ বিশাল রকেট, বিশাল, একবার বিশাল। এটা তোমার 560 কেজি পিলট নিয়ে যেতে পারবে। এবং আমি যদি করি, তোমরা যে করে দেখবা, এখানে দেখতে পারবে আমাদের যে অটোনোমাস রকেট ল্যান্ডিং সিস্টেম, এই যে এখানে দেওয়া আছে, দেখবা এই যে আমাদের অটোনোমাস রকেট ল্যান্ডিং সিস্টেম, আমাদের এসএসএলভি এবং আমাদের হিউম্যান মিশন, সবকিছুই আমাদের এখানে দেওয়া আছে একবারে এক প্যাকেজে এই স্ক্রিনের মধ্যে। তাছাড়া আমাদের আরো আছে, দেখবা যে আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটে সবকিছু দেওয়াই আছে, তোমাকে দিতে পারবো। মোটামুটি আইডিয়া পাই না শীঘ্রই। এই যে আমাদের আমি শেয়ার দিচ্ছি, একটা শেয়ার দিলে তুমি দেখতে পারবে। এটা হলো আমাদের মূলত মেইন। তথ্য বলছিল ভিডিওটা। আমাদের এটা মূলত মেইন প্ল্যান, এটা নিয়ে আমরা কাজ করছি, এটাই মেইন ফোকাস আমাদের। এটার পাশাপাশি 71টা এটা প্রথম স্টেপ, স্পেসে যাওয়ার। স্পেসে গেলে আমরা পরবর্তীতে 400 কিলোমিটার 500 কিলোমিটার যে রেঞ্জ আছে সব কভার করবো পুরো রকেট দিয়ে। আশাবাদী 2024 সালে আমাদের অ্যাপ্লাই করি, 2025 সালের শুরুর দিকে আমরা রকেট লঞ্চের পারমিশন পাবো স্পেসে যাওয়ার ইনশাআল্লাহ। তো এবার যেটা জানতে চাচ্ছিলাম, তো যে আমরা যদি কোনো প্রজেক্ট করি, এক্ষেত্রে একটা বড় একটা ফান্ড লাগবে। হয়তো আমরা নিজস্ব ফান্ড দিয়ে কিছু করতে পারো, কিন্তু অনেক সময় দেখছি আশাহত হয়ে যায়। সেক্ষেত্রে সরকারি অ্যাপ্লিকেশন প্রসেস বাইরে কোনো অপশন আছে কিনা?
কারণ আমাদের টেক্সটাইল অনেক কিছু আছে, অনেক বড় ফান্ড লাগে। আমি যেটা বলবো যে বাংলাদেশ খুবই এসব বিষয়ে খুবই ব্যাড কান্ট্রি, মানে ব্যাড বলতে কি প্রচুর হলো অসহযোগ টাইপের যোগাযোগ টাইপের ইয়ে এখানটায় এই ধরনের ইয়ে আশা করা। বললাম তো আমার রকেটটি কিন্তু আমি আসছি এই পর্যায়ে আছে আমার নিজের ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রথমের দিকে। তা তোমাদের যদি গোল কোনো অ্যাচিভেবল গোল থাকে, গোল সবসময় রাখবা বড়, অ্যাচিভেবল এবং বড় বড় গোল ছাড়া তুমি আগাইতে পারবে না। লং টার্ম শর্টকাট কোনো প্রজেক্ট করবে না, সব বড় বড় প্রজেক্ট, যেটা করে একটা বড় প্রজেক্টে ইম্প্যাক্ট আসবে। এরকম করতে গেলে প্রথমের দিকে তো তোমাদের শুরুর দিকে আর করবে স্টেপ বাই স্টেপ, ফেজ আকারে। ফেজ 1 যেমন ফেজ 1 থাকবে আমার রকেটের ইঞ্জিন বানাবো একটা, ফেজ 2 থাকবে আমি রকেটের মানে তোমার বডি বানাবো, ফেজ 3 থাকবে আমি রকেটের সার্কিট বানাবো, ফেজ 4 থাকবে আমার লঞ্চ প্যাড বানাবো, আর ফেজ 5 থাকবে লঞ্চ, আর এইভাবে ফেজ। যখন তুমি ফেজ ভাগ করবা তখন তোমার কম কম টাকা লাগবে, আর যখন তোমার কম কম টাকা লাগবে তখন তুমি যেটা করতে পারবা, তোমার যে প্রথমের দিকে তুমি যদি একটা প্রজেক্ট করে ফেলো, ধরো তুমি এটা রোবটিক্সে বলি, তুমি লাইন ফেলা রোবট বানাবা, তুমি তো এটা প্রথমে লাইন ফেলা রোবট বানাই ফেললা, যেটা হবে 4 থেকে 5 হাজার টাকা খরচ হবে। কিন্তু এটার দ্বারা যেটা হবে যে তোমার একটা নিজের মধ্যে এটা আত্মবিশ্বাস আসবে যে তুমি করতে পারবা, এবং সেই সাথে তোমার আশেপাশে যেসব মানুষ আছে যারা তোমাকে অবিশ্বাস করতো তুমি পারবে কিনা, তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মাবে। তার মানে তখন তুমি যদি বলো যে তুমি এই বাজেটটা লাগবে, তখন তুমি বাজেটটা পাওয়ার ক্ষেত্রে এটা সুবিধা হবে। তোমার যারা টিম থাকবে, টিম মেম্বার তখন নিজের পক্ষে টাকা ব্যয় করবে তারা। যেমন আমাদের টিমে যারা ছিল, আমরা যখন আইআইটি বোম্বে গেছি, আমরা কিন্তু প্রত্যেকে 1.5 লাখ টাকা ব্যয় হয়েছে নিজের পকেট থেকে। আমরা যে তোমার রোবট বানাইতাম, হ্যাঁ সব নিজস্ব করে আমরা রোবট বানাইছি, রোবটের পিছনে আমরা 5 থেকে 7 লাখ টাকা ব্যয় করছি নিজের পকেট থেকে। আমি তো বললামই যে তোমাকে একটা কাহিনী বললাম না, যে নিজে পরিশ্রম করে নিজের ট্যাক্স ফিগার করে মূলধন ইনভেস্ট করে কাজ করবে তাকে আলাদা দিবে, মনে রাখবে। আমাদের ওই টিমটার প্রত্যেকে বড় বড় জায়গা আছে, বড় বড়, কেউ বিএমডব্লিউ তে আছে, কেউ তোমার ইরাসমাসে বড় বড় ইউনিভার্সিটিতে আছে, বিশাল জায়গায়, যেটাকে কেউ কল্পনা করতে পারে না। আমাদের টিমের মধ্যে যে 5-7 জন ছিলাম তার প্রত্যেকেই ওয়েল এস্টাবলিশ পৃথিবীতে এখন আর কি। এইখানে বললাম যে নিজের ট্যাক্স ফিগার করতে হবে। আর ফান্ডিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, বাংলাদেশের ক্ষেত্রে রিক আছে, আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিযোগিতা আছে, সেখানে তোমার প্রজেক্ট শেয়ারিং করতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো, তবে জেতার সম্ভাবনা অনেক কম। কারণ বাংলাদেশে কি ঘটে সেটা তোমার নিয়ে গেলেই বুঝতে পারবা, খুবই বাজে পরিস্থিতি সবকিছুতেই। এক্ষেত্রে বলবো যে নিজস্বভাবে আগে যদি তুমি কিছু করতে পারো, তখন তেল দেওয়া মাথায় সবাই তেল দেবে, তেল নাই তোমার কিছু দাম নাই, এটাই। মানে তোমাকে আশাহত করলাম না, তুমি নিজের পর থেকে করতে হবে আর কি। আর যদি এখন কিছুটা পজিটিভ হচ্ছে, স্পন্সর জিনিসটা আসেই তোমার হলো, তোমার কোনো বড় ভাই আছে কিনা, মামা কাকা আছে কিনা, কেউ বড় পর্যায়ে, তাদের মাধ্যমে স্পন্সর আসে মূলত। এক্ষেত্রে তোমার যদি স্পন্সর থাকে, কেউ যদি বড় পর্যায়ে থাকে, ওয়ালটনের মধ্যে জব করতেছে অথবা গ্রামীণ ফোন আছে, তখন তুমি স্পন্সর পাইতে পারো। ধন্যবাদ ভাই। তো প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, তো আমরা অনেক কিছু শুনলাম, এখন আমরা জানবো আপনার কাছ থেকে কোনো পরামর্শ আমাদের প্রতি। যে আমরা নতুন রিসেন্টলি সায়েন্স এন্ড রিসার্চ ক্লাব শুরু করছি, হার্ড ওয়ার্ক, রিসার্চ, ইনোভেশন, এই 3টা মোটো দিয়ে। তো এটা নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের প্রতি? অবশ্যই পরামর্শ আছে, কারণ যেহেতু আমি তোমার ক্লাবিং করতেছি বললাম তো, 2012 সালে ক্লাব আছে, তার আগে আমি ক্লাব করছি গ্রাম থেকে অবস্থায়। আমরা খুব ডান পেটে ছিলাম, খুবই উচ্ছৃঙ্খল টাইপের ছিলাম আমি, আমাদের টিম ছিল সেটা ঘুরে বেড়াতে, বললাম তো যেটা কাহিনী। তাই এর মধ্যে তোমার কি যেন বলে, যে কোনো ক্লাব বা যে কোনো সংগঠন নষ্ট হয়ে যায় মেম্বারদের কারণে, তৈরি হয় মেম্বারদের কারণে, আবার নষ্ট হয় মেম্বারদের কারণে। আমি যেটা বলবো, আমাদের এএসএল ক্লাব, এর মধ্যে কিন্তু কমিটি মাত্র একজন, কমিটির মধ্যে বাড়তি কিছু নাই। এএসএল এর মধ্যে কমিটি একজন প্রেসিডেন্ট, আর ত্রিপুলি সিএসসি লিড আছে একজন, 3 ডিপার্টমেন্টের 3টা লিড, আর কেউ কমিটির মধ্যে কেউ নাই, কোনো কোষাধ্যক্ষ নাই, কিছু নেই, কিছু কেউ নাই। যখনই তুমি কমিটি দেওয়া শুরু করবা, তখনই মেইন যেটা ফোকাস থাকবে ক্লাবের, ফোকাস দেওয়া বাদ দিয়ে সবাই হবে কমিটি মেম্বার, এবং কমিটি মেম্বার নিয়েই তোমার, ধরো তোমরা তো খুবই, তোমার যেহেতু তোমার শুরু করতেছো, তোমার তো ভালোবাসা থাকবে একটা, কিন্তু পরবর্তীতে যখন তোমরা নাম টাম করবা, তখন পরবর্তী যারা আসবে তারা সবাই নাম কামানোর লোভে আসবে ওখানটায়, তাদের কিন্তু ভালোবাসা থাকবে না। তারা সবাই আসবে কি, কমিটি মেম্বার হবো, প্রেসিডেন্ট হবো, হবো, কমিটি মেম্বার না হলে আমি থাকবো না, এই গ্রুপিং করবে, ক্লাব ভাঙে দাও, ক্লাব থেকে সরে যাবে, আলাদা ক্লাব করবো, এই জিনিসগুলো আসবে। এই কারণে আমরা যেটা ফলো করছি সবসময়, যে ওয়ান রুল নীতি, যে একজন থাকবে প্রেসিডেন্ট, একজনের করবে, সব ডিসিশন নেবে, মেকিং করবে।
আর কেউ। এবং সবচেয়ে মজার বিষয়, আমাদের ক্লাবের মধ্যে যে প্রেসিডেন্ট হবে, সে প্রেসিডেন্ট কি হবে এটা আমরা ভোট দেই, যারা আমরা এক্স প্রেসিডেন্ট আছি, যারা বের হয়ে গেছি মেম্বার, মানে অ্যালামনাইরা দেই। কারণ অ্যালামনাইনের একটা ভালোবাসা আছে, তারা চাবে যে এটা টিকে থাকুক ক্লাবটা। কিন্তু যারা ওখানে মেম্বার আছে, তারা কিন্তু এই জিনিসটা মাথার তারা কাজ করবে না, তাদের মধ্যে ঈর্ষাটা কাজ করবে। তাদের মধ্যে হলো গিয়া ওই ওই সিচুয়েশনের মধ্যে ধরো একটা প্রজেক্টের কাজ হচ্ছে, সেই প্রজেক্টের মধ্যে তুমি ওই কাগজের নাম দিলে না, সে খেপে বের হয়ে যাবে। তাদের ওই যে প্রতিষ্ঠানের ভালোবাসা থাকবে না তার। কিন্তু আমরা যারা একবার অথেন্টিক বের হয়ে গেছি, এক্স প্রেসিডেন্ট বা এক্স মেম্বার, তারা কিন্তু ভালোবাসা আছে ওখানটায়। কারণ আমরা ওখানটায় ফুল জার্নিটা শেষ করে বের হয়ে আসছি, আমরা সবকিছু জানি। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা ক্লাবের ক্ষেত্রে কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে, অবশ্যই তৈরি করতে হবে মেম্বারশিপের ক্ষেত্রে। এবং তোমাদের যে কোনো ক্লাবের ক্ষেত্রে যত কম তোমরা হলো কমিটি মেম্বার রাখবা তত বেটার। মেম্বার বাড়তে পারবে, অনেক মেম্বার হতে পারে, ছোট। আর যে কোনো ক্লাব নষ্ট হয় হলো লেগেসির কারণে, মানে পরবর্তী জেনারেশন তৈরি করতে পারে না তারা। যেমন ধরো আমি কিন্তু ল্যাব তৈরি করছি 2012 সালে, আমি ল্যাবের প্রেসিডেন্ট ছিলাম 2014 সাল পর্যন্ত, বুঝলো না? আমি থাকা অবস্থায় কিন্তু আমি ল্যাব প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে আমি হয়ে গেছিলাম, আমি ছিলাম অ্যাডভাইজার, পরবর্তীতে কি অ্যাডভাইজার কমিটি তৈরি করে, যারা আমরা আগে ছিলাম তারা অ্যাডভাইজার কমিটি চলে গেছিলাম। এবং পরবর্তীতে নতুন যারা প্রেসিডেন্ট হয়েছে তারা ল্যাব চালাইছে। এবং রুলসই ছিল যে কোনো প্রেসিডেন্ট ও পাস করে বের হওয়ার 3 মাস আগে তাকে প্রেসিডেন্টশিপ ছাড়তে হবে। আমাকে সে প্রেসিডেন্ট ছেড়ে দিলেই 3 মাসের মধ্যে আরেকজন প্রেসিডেন্ট নেবে, সে তাকে গাইড করবে, বুঝলো না? এটা অনেকটা গুরু শিষ্য পরম্পরা টাইপের। তখন জিনিসটা হবে কি, তখন জিনিসটা টিকে থাকবে। যেমন আমি তো বের হয়েছি 16 সাল, কত বছর, 17 সাল, মানে 7 বছর হয়ে গেছে, 8 বছর। আমার ল্যাব এখন টিকে আছে, দেখবা আমার নেই ল্যাব টিকে আছে একবারে, ওই আমরা যেমন রেখেছি সেরকম ঠিক আছে, এবং সেভাবে চলতেছে সব কাজ। এখন একটু স্লো হয়ে গেছে, বুঝতে পারতেছে, মাঝখানে করোনা ছিল, আবার ইয়ে হচ্ছে, রিভাইভ হচ্ছে, তা এটা ঠিক আছে। মানে 13 বছর, মানে এই ধরনের ল্যাব সাধারণত, এই ধরনের ক্লাব সাধারণত 12-13 বছর থেকে না, আমাদের ঠিক আছে। কারণ আমাদের প্রত্যেকে অ্যালামনাই, প্রত্যেকে সবকিছু খুবই স্ট্রং, আমরা এখনো সব কিছু খবর রাখি, এখন আমরা ডিসিশন মেকিং করি। যে কোনো বড় ধরনের ডিসিশন হলে প্রেসিডেন্ট আমাদের বলে, ভাই কি করবো, ওরা ওকে এটা কর। আমরা জানি যে ক্যাম্পাসের মধ্যে কেমনে সার্ভাইভ করতে হয়, কেমনে ডিসিশন মেকিং করতে হয়, কেমনে গুন্ডা পান্ডা যারা আছে তাদের টেল দিতে হয়, বুঝলো নাই? ক্যাম্পাসে যারা গুন্ডা পান্ডা থাকে, যে অনেক কিছুই আমরা শুনলাম। তো একেবারে আমরা প্রোগ্রামের শেষের দিকে, তো শেষের দিকে যদি কোনো শিক্ষণীয় মানে এই গল্প থাকে শর্ট, যেটা বলতে পারেন যে এটা আমি গল্প আর কি বলবো, গল্প আগেই বলে ফেলছি, গল্প মাঝখানে। আর আমারও অনেক রাত হয়ে গেছে, আমার আবার মিটিং আছে, আমার ইউএস অ্যাম্বাসেডর আসবে পরশুদিন আমার অফিসে। এটা বলা ঠিক এটা বিষয় না, এই কারণে আমরা আবার খুবই ব্যস্ত আছি। আমার অনেকগুলো বললাম তো 4টা কোম্পানি রানিং, আমি হিমশিম খাওয়া যাই সব চালাইতে আর কি। তাও আমার আল্লাহর রহমতে আমি ভালো টিম পাইছি, প্রত্যেক টিমই খুবই অ্যাক্টিভ টিম। তুমি ইনশাল্লাহ, আর কিছু বাড়াতে যাচ্ছি না, সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং দোয়া প্রার্থী আমি। সবার দোয়াই আসলে, লাইফে দোয়া ছাড়া আগানো যায় না। আমি লাইফে একটা কাহিনী বলি, আমি এমনও কাহিনী আছে যে আমার ক্যাম্পাসের মধ্যে, আমি ল্যাবে ঘুমাইতাম বললাম 3.5 বছরের মতন, ল্যাবের মধ্যে রাত 3-4 বাজে কারো কিছু নষ্ট হয়েছে, নিয়ে আসতো আমার কাছে, না ওলি ধরো আমি শুয়ে পড়ছি, করে নক দিতে, আমি ল্যাবের দরজা খুলতাম, খোলার পর বলতো এটা নষ্ট হয়েছে, ঠিক করে দে। তখন যেটা হয়তো যে তখন আমি বলতাম, আমি এই পর্যন্ত কাউকে না করিনি কোনো কিছু, যে যেটা নিয়ে আসছে, যে কোনো জিনিস, পিসি হোক, তোমার মোবাইল হোক, তারপর যে কোনো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট হোক, আমি প্রত্যেক জিনিসটা ঠিক করার চেষ্টা করছি আমার ক্যাম্পাসের মধ্যে। তো এইটার কারণে যেটা হয়েছে, অনেকে বলতো আমি বোকা, যে আমি কিন্তু 10-12 জনের তোমার আমার থিসিস করে দিয়েছিলাম। আমি ওই সময় 10-12 টাকা নিতাম, আমার 1-1.5 লাখ টাকা আসতো ওই সময়, এক থিসিস পিরিয়ডে, আমার থিসিসের সময়। তো এই যে বিষয়গুলো আছে, অনেকে আমাকে বোকা বলে যে তুই সবাইকে ফ্রি করে দেস, কিন্তু ফ্রি জিনিসটা আসলে ফ্রি না। ফ্রি জিনিসটা হলো কি, আমি সবার থেকে যে দোয়াটা পাই, দোয়াটার মূল্য অমূল্য, এটা মনে রাখবা। আমরা অনেকে ভাবি যে আমি ওর সাথে কাজ করতেছি, ওকে আমি এই জিনিসটা ফ্রি করে দিচ্ছি, কেন করে দেবো? যে সব মানুষ খুব স্বার্থপর, যারা নিজের সাথে আগে দেখে,
তারা তারা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে না, এমন একবার, এবং কেউ ওঠেই নেই পর্যন্ত। সবাই যখন নিঃস্বার্থ হিসেবে সবার জন্য কাজ করে, তখন তারা তাদেরকে আল্লাহ তাআলা সবার দোয়ায় উপরে ওঠে সবাই। বললাম তো অনেক সিন্ডিকেট আছে, অনেক কি আছে, তারা কি তাদের নাম তো তোমরা জানো না এখন, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু ইয়ে করছে যে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশে আমার নাম সবাই জানে। আমি চাই না জানুক, কিন্তু তাও কিন্তু জানে। আমি কিন্তু খুবই রিলেটিভলি লো প্রোফাইল রাখার চেষ্টা করি, মানে আমি কোথাও পরিচয় দিই না কখনো, কোথাও গেলে আমি কি করি বা কি নিয়ে কাজ করি। আমি বলি যে জাস্ট একটা আমার কোম্পানি আছে, এই কোম্পানি আগাচ্ছি, দোয়া করবেন আমার জন্য, এটাই পরিচয়, আমার কিছুই না। এই যে মানে আমাদের সবসময় বৃক্ষ যেসব বৃক্ষ ফল দেয় তারা খুবই হয় নত হতে হবে। আল্লাহ তাআলা সবার আকীদা দেখে, শিশুটা সবার তোমার হলো ভেতরটা দেখে যে তুমি জিনিসটাকে ডিজার্ভ করো কিনা। আর তারাই ডিজার্ভ করে যারা হলো এই জিনিসটা নিয়ে সবার জন্য কাজ করে। যেমন আমি আমার ফুল এই রকেট নিয়ে কাজ করাটার উদ্দেশ্যই যতটা না নিজে, তার থেকে বেশি দেশের। আমি আমেরিকা যাই, তোমার আমেরিকা হলে আমি এই রকেট নিয়ে কাজ করতাম না। এগুলো হলো সাউন্ডিং রকেট, এগুলো হলো যে কোনো স্পেস প্রোগ্রাম শুরুর দিকের রকেট বলা হয়। এইসব নিয়ে আমার কাজ করতেছি। আমি কিন্তু আমেরিকা থাকলে অবশ্যই তখন আমি আয়ন ইঞ্জিন অথবা তোমার হলো গিয়া তোমার যে কি বলে আর নাম কি সোবারু ইঞ্জিন যেটা বলা হয়, হাইব্রিড ইঞ্জিন, এগুলো নিয়ে কাজ করতাম। হাইব্রিড তোমার হলো জেট ইঞ্জিন তোমার হলো জেট এবং রকেট ইঞ্জিন হাইব্রিড বলা হয়, সোবারু ইঞ্জিন, এগুলো নিয়ে কাজ করতাম। এগুলো খুবই হাই টেকনিক্যাল বিষয়, অনেক নোবেলিটি আছে। কিন্তু আমি ওগুলো কাজ বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আমি একবারে গ্রাউন্ড ওয়ার্ক করতেছি, জিরো থেকে শুরু করতেছি, রকেটের জিরো থেকে শুরু করছি আমরা, যাতে একটা বাংলাদেশের বেসমেন্ট তৈরি হয়। এটা কিন্তু করতে পারছি একমাত্র মানুষের দোয়ার কারণে। এই কারণে বলবো যে টাকার থেকে দোয়া দেখবে সবসময়, বুঝো নাই? দোয়া এবং লয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা লয়াল থাকে যে কোনো ওয়ার্কের ক্ষেত্রে, সত্য থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, আল্লাহ তাদেরকে দিবেই। ধন্যবাদ ভাই। প্রায় 1.5 ঘন্টা যাবত আমরা আপনার কাছ থেকে জার্নি অফ ধূমকেতু শুনলাম। তো আজকে প্রোগ্রাম আমরা এতটুকুই শেষ করব। আমাদের সাথে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমাদের লাইভ সেশনটা দেখার জন্য। আজকের মতন আমাদের লাইভ টক অন ইন্সপিরেশন ইনোভেশন এখানেই সমাপ্ত করতেছি। সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তার গুরুত্বপূর্ণ সময়গুলো দেওয়ার জন্য। ওকে তাহলে।